তো মেটাল ফার্নিচার যখন ডিজাইন করা শুরু করলাম, কোনো রেফারেন্স ছিল না। এক ভদ্রমহিলা, আমার আজও মনে আছে, উনি আমাকে প্রথম একটা সোফা বানাতে দিয়েছিলেন। আই ডিডন্ট নো, কেউ জানতো না যে একটা মেটালের স্লিক সোফা দেখতে কেমন লাগে, কোনো রেফারেন্স তো নেই। স্কিল খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা জায়গাতে, মানে এবার চাকরিও যারা করে তাদের জন্য তো স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব সময় আপডেটেড থাকা, নিজেকে। আর যেখানে টেকনোলজি এত চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক সময় নিজেকে আপডেটেড থাকতে হবে। এন্টারপ্রেনার তাকে বলা যেতে পারে যে কোনো একটা নতুন আইডিয়া, নতুন একটা মার্কেট তৈরি করে, একটা আইডিয়াকে জেনারেট করে, সেই আইডিয়েশনটা থেকে একটা প্রোডাক্ট হয়তো তৈরি করে বা কোনো একটা সার্ভিস তৈরি করে, এবং সেটা দিয়ে মাস বিক্রি করার চেষ্টা করে, এবং তার থেকে একটা রেভিনিউ আর্ন হয়, এবং একটা বড় সংখ্যক মানুষের এমপ্লয়মেন্টও হয়। নমস্কার, আমি পবিশা চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত পবিশাস জ্ঞানে। পবিশাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনারশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। আজকে আপনাদের সাথে পরিচয় করাতে চলেছি আয়নারি ফার্নিচারের কর্ণধার মিস্টার ইন্দ্রনীল দে মহাশয়ের সাথে। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের পবিশাস জ্ঞান চ্যানেলে, এবং আপনার অতি মূল্যবান সময় থেকে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে ইন্দ্রনীল বাবুর কাছ থেকে আমরা যেমন ফার্নিচার মার্কেট সম্বন্ধে শুনবো, তেমনি ওনার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটাও শুনে নেব। তাহলে আমরা শুরু করি। আচ্ছা ইন্দ্রনীল বাবু, আপনি তো শূন্য হাতে ব্যবসা শুরু করেছেন, এবং আয়রনি ফার্নিচারকে আয়রনি ফার্নিটেল ব্র্যান্ড নামে পপুলার করেছেন। আজকে আয়রনি সবার মুখে মুখে। এই শূন্য হাত থেকে যে আপনি ব্যবসা শুরু করলেন এবং এত বড় একটা ব্যবসা দাঁড় করালেন, তার স্টোরি একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে কাইন্ডলি একটু বলুন। থ্যাংক ইউ পবিশা। ঘটনাটা হচ্ছে কি, এই যে শূন্য হাতে বলা হয় না, শূন্য হাতে মানে উই টক অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল থিং, কিন্তু শূন্য মনে তো নয়, আর শূন্য হৃদয়ে নয়, ব্রেনের মধ্যে বহু কিছু থাকে। যারাই এই ধরনের জার্নিতে আসেন, তো একটা মারাত্মক একটা না প্যাশন থাকে, একটা কোথাও পাগলামো থাকে, একটা খিদে থাকে। সেই খিদেটা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেই খিদেতেই মানুষ অ্যান্টার্কটিকায় যায়, মানুষ এভারেস্টে যায়। সেই খিদেতেও কিছু কিছু আমাদের মতন মধ্যবিত্ত লোকেরা, যাদের 10টা 5টা চাকরি করা উচিত ছিল, মিডল ক্লাস ঘরের ছেলে হয়ে সেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থান করার স্বপ্ন দেখে। ওই খিদেটাই হচ্ছে আসল জিনিস। তো আমিও, ইফ আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট মাই স্টোরি, এটা বেশ কিছুদিন আগে, বেশ তার কারণ আমি আই ওয়াজ আ সায়েন্স গ্র্যাজুয়েট। যখন আমি গ্র্যাজুয়েশন পড়ছি তখন আমি একজনের বাড়িতে টিউশনি করতাম, ইংলিশ পড়াতাম। তো তার মা আমাকে বলেছিল যে ওয়াই ডোন্ট ইউ ডু ওয়ান থিং, তুমি যেহেতু তোমার কমিউনিকেটিভ স্কিল আছে, তুমি ইন্টেরিয়র ডিজাইনিংটা শেখো। তখন আশা করি এটা বোঝা যাচ্ছে, আই এম টকিং অ্যাবাউট 1992। তখন ইন্টেরিয়র ডিজাইনিং এমন একটা, আজকের ডেটও একটা স্নব প্রফেশন, এত একটা স্কিল প্রফেশন, ঠিক আছে। তো সেখানে তখনকার দিনে কিন্তু এটা খুব নতুন টার্ম ছিল, বেশ কঠিন ছিল। আমিও যে খুব বেশি ওয়াকিবল ছিলাম তা নয়, কিন্তু ভদ্রমহিলা আমাকে খুব এনকারেজ করলেন, বললেন কেন না, পারবে তুমি, ঠিক আছে। তো আমি ওই সকালবেলায় কলেজ করে দুপুরবেলায়, তখন আমাদের জেনসন অ্যান্ড নিকলসন ছিল ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনিং ইনস্টিটিউট। তো লাকিলি আই গট চান্স। আমি যখন আমার ইন্টারভিউ হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে চান্স দেওয়া করে তোমাকে কেন দেবো, কারণ বিকজ 26টা সিট ছিল, 22 জন মেয়ে ছিল আর 4 জন ছেলে ছিল। আমি আন্ডার প্রিভিলেজ বলবো না, বাট আমরা সত্যি, আমি যে ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে, মধ্যবিত্ত ঘর থেকে গেছি, সেই স্ট্যান্ডার্ডে কোনো স্টুডেন্ট সেখানে ছিল না। কিন্তু তাকে আমি বলেছিলাম যে আমার না খিদে আছে, আমি পারবো, আমার শেখার ইচ্ছা আছে। তো দ্যাট আই এম স্টিল গ্রেটফুল টু দ্যাট লেডি হু টুক দ্যাট ইন্টারভিউ। উনি বলেছেন আচ্ছা ঠিক আছে, দেখো 2-3 মাস করে যদি তুমি পারো, বাট এটা একটা না স্পেশালাইজ ফিল্ড, এত সোজা নয়। তো বাট ফাইনালি আমি সাকসেসফুলি আই বিকেম অ্যান ইন্টেরিয়র ডিজাইনার। ওই আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাট লেডি যিনি আমাকে এটা শিখতে বলেছিলেন। তো এটা শেখার পরে এই যে জার্নিটা, তাতে উনি আমাকে তারপরে বললেন, পাস করার পরে, যে ওয়াই ডোন্ট ইউ জয়েন মাই কোম্পানি। তো ইনসিডেন্টালি আমি ওনার কোম্পানি জয়েন করলাম চাকরিতে। দ্যাট ওয়াজ দ্য অনলি 1 মান্থ আমি আমার লাইফে চাকরি করেছি। তো উনি আমাকে
দিলেন একটা স্যালারি, বললেন যে চাকরি। তো সেই চাকরিটা করতে গিয়ে প্রথম যে কনসাইনমেন্টটা, মানে এভরি মোমেন্ট ওয়াজ আ লার্নিং সেশন। সেটা আমি এখনো বলি যে আমরা আমাদের চলার পথে প্রত্যেক দিনের যতগুলো ঘটনা ঘটে, আমরা যদি সেই ঘটনা থেকে সত্যি কিছু শেখার চেষ্টা করি আর তার থেকে যদি কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা করি, তাহলে উই হ্যাভ সো মেনি থিংস ইন আওয়ার লাইফ টু লার্ন। ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন কি হয়েছিল, ওই ঘটনাটার মধ্যে ভদ্রমহিলা আমাকে একটা প্রজেক্ট দিয়েছিলেন একজনের বাড়ির একটা ইন্টেরিয়ার করতে। তো আই ওয়াজ আ পার্সন হু ওয়াজ সাপোজ টু বাই প্রোডাক্টস ফ্রম মার্কেট। কাঁচ গ্লাস কেনার দরকার ছিল বাড়ির। তো আমি যে দোকান থেকে, তখন আমার মাত্র 22 বছর বয়স, যে দোকান থেকে জিনিসটি কিনতে গেছিলাম, সেখানে সেই ভদ্রলোক ইচ্ছে করেই বা ভুলবশত আমাকে একটা ভুল গ্লাস দিয়ে দিয়েছিল। তো যেটা যখন নিয়ে এসেছিলাম, তখন আমাকে ভদ্রমহিলা যার কাছে কাজ করতাম উনি বললেন যে দেখো, এটা ইজ ইওর মিস্টেক, কারণ তুমি কিনেছো। আমি বললাম না, আমি ভুল করিনি, উনি দিয়েছেন এবং আমাকে জোর করে চাপিয়ে দিয়েছেন। তো বাট তখন উনি বললেন আমি জানি না, এটা তো তোমাকে মেকআপ করতে হবে। আমি বললাম আমি তো স্যালারি পাই 8,000 টাকা, কাজটার দাম 24,000 টাকা, বাট নো প্রবলেম, যেহেতু আমার হাত থেকে হয়েছে, এটা আমার জন্য শেখা, আমাকে আরো বেশি মেটিকুলাস হওয়া উচিত ছিল, আরো সিরিয়াস হওয়া উচিত ছিল, তার কারণে হয়তো হয়েছে। তো এটা আমার জন্য একটা শিক্ষা, আমি যতদিন এই ক্লাসের টাকাটা না মিট আপ হবে, আমি আপনার এখানে চাকরি করব। প্রজেক্ট শেষ হলো, সুন্দর করে করলাম, সুন্দর করে ফিনিশ করলাম। প্রথম দিন থেকে যেহেতু ইন্টেরিয়র ডিজাইনিং করতাম, যেহেতু অন্য লোকের টাকা, দিস ইজ দ্য অনলি ফিল্ড, এই ইন্টেরিয়র ডিজাইনিং একমাত্র প্রফেশন বোধহয় পৃথিবীতে, যেটা এখন আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে যেখানে আপনি অন্যের অর্থে নিজের শখ আপনি ড্রিমটা পূরণ করতে পারেন। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল না? আমার ধরুন একজন ডিজাইনার, সে যদি মনে করে আমার ক্যারিয়ারের লাইফ স্প্যানে আমি 500টা বেডরুম ডিজাইন করব, তো সে তো ক্লায়েন্টের টাকাতে 500টা বেডরুম করতে পারবে। মুকেশ আম্বানিরও 500টা বেডরুম নেই। তো সুতরাং ইট ইজ অনলি পসিবল যে এমন একটা ফিল্ড যেখানে ক্লায়েন্ট তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের টাকা দেন। তো সুতরাং আমাদেরও দায়িত্ব থেকে যায় যে তাকে সঠিক জিনিস এবং ট্রু ভ্যালু ফর মানি দেওয়া। এটাও মিডল ক্লাস মেন্টালিটি থেকে শেখা। কারণ আমরাও দেখেছি আমাদের প্যারেন্টরা যখন কোনো কিছু টাকা দিতেন, তো তারা চাইতো যে সামনে দেখতো যে যেন সেই টাকাটা সঠিক মূল্যায়ন হয়। সেই ছোট ছোট ভ্যালুস দিকে শুরু করা। তো 3 মাস কেটে গেল, ওনার টাকা পূরণ হয়ে গেল, তারপর ওনাকে বলে যে আমি আর চাকরি করবো না। তো বলে চাকরি করবে না, কি করবে? বলে আমি কাজ শিখবো, আমি আরো কাজ করবো। দেন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ সামওয়ান এলস। সেখানে চাকরি করতাম না, তো অ্যাজ আ কমিশন হোল্ডার এরকম করে করতাম। তার ভদ্রমহিলা একদিন আমাকে ডাকলেন যে তুমি যা কাজ জানো, আই থিঙ্ক এটা একটা ম্যান পাওয়ার ওয়েস্টেজ হবে যদি আমি তোমাকে না রাখি, সো ইউ বিকাম মাই পার্টনার 1/3। তো এই 1 বছরের মধ্যেই কিন্তু উনি আমাকে ওনার পার্টনার করলেন। তো কারণ ওই জায়গাটা আমি অ্যাচিভ করলাম, আমি ওনাকে দেখালাম যে আমি নিজেকে ইনএভিটেবলি তৈরি করলাম যে আমাকে ছাড়া হবে না। মানে এটা আপনার এটা থেকে আমি জাস্ট আপনাকে সরি করছি, সেটা হলো এখান থেকে ওরা এটা তো শিখতে পারে যে যখন কাজ করবে, চাকরিও করবে, এমন ভাবে করবে যেটাকে ইনএভিটেবলি তুমি যেন তার একটা জায়গা পজিশনে যে দাঁড়াতে পারো, যে মানে তোমাকে ছাড়া যেন তার না চলে। এটাই আমার মূল কথা, এটাই মানে এই পুরো গল্পের মেইন স্টোরি লাইন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কোনো কর্মের জায়গায়, যে কোনো অফিসে দেখবেন কিছু মানুষ তাকে ছাড়া চলে না, আর কিছু মানুষ আসে যায়, ঠিক আছে, তার অল্টারনেটিভ হয়, তারা এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে বেটারমেন্টের জন্য হয়তো যায়। কিন্তু কিছু চাকরিতে আছে কিছু মানুষ কখনো ছাড়ে না, কিছু পার্টনার আছে যাকে অন্য পার্টনার ছাড়ে না, সঙ্গীকে ছাড়ে না। তার কারণ হচ্ছে যে সে নিজেকে এমন প্রমাণ করেছে যে তাকে ছাড়া চলবে না। এবং যখন একটা মানুষ নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে, উত্তরণ হবে, তখন সে তার প্রাইস চাইতে পারবে, যে ক্যান ডিম্যান্ড দেয়ার ওন প্রাইস। ঠিক আছে, আমার দামটা আমি ঠিক করব। তো আপনি দেখবেন ইটস ভেরি সিম্পল, আজকে একজন বড় সার্জন যদি বলেন এই সার্জারিটা করতে আমার 5 লাখ লাগবে, তো আপনি 4,99,000 দিলে হবে না, বিকজ ইউ নো দ্যাট ইজ দ্য পার্সন, যার জন্য তো নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। এটা প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা জায়গাতে নিজেকে যদি তৈরি করা যায়, অ্যান্ড দ্যার ইজ নো এসকেপ থিওরি, কোনো স্টেপ জাম্প করলে এটা সম্ভব না। তো সেই জন্য যেটা বললাম যে এভরি মিনিট ইজ আ লার্নিং সেশন। আমরা যদি আমাদের ঠিক ভুলটা থেকে শিখি, তাহলে আমরা রোজ নতুন জিনিস করতে পারবো। স্যার আই এম সরি যে আমি আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম, কাইন্ডলি তারপরে বলুন। তো তারপরে ঘটনাটা হলো, যখন ওনার সঙ্গে কাজটা করছিলাম, কাজটা করতে করতে তো আমরা না সেই সময় কলকাতা শহরে একটা বড় কর্পোরেট কোম্পানির সঙ্গে আমরা একটা সুযোগ পেলাম। তখন মূলত সল্টলেক বা বালিগঞ্জ এইসব এলাকাতে না
প্রচুর হাওড়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষরা মাইগ্রেট করে ভালো ভালো বাড়ি বানাচ্ছিলেন। তো তখনকার ইন্টেরিয়ারের কনসেপ্টটা ডিফারেন্ট ছিল, আমরা তাদের বাড়ি ডিজাইন করতাম। এখন দেখুন একটা জিনিস খুব বুঝতে হবে যে আই এম টকিং অ্যাবাউট 93 অনওয়ার্ড। তখন আমাদের জীবনে কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে ইন্টারনেট। দেখুন ইন্টারনেট বিহীন জীবন আর আজকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখনকার জেনজি সেটা বুঝতেও পারবে না। আমরা উই ক্যানট স্টে ফর 5 মিনিট উইদাউট আ মোবাইল ফোন। ঠিক আছে, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে ডিপেন্ড করে আছি। যে প্রশ্ন মনে আসে আগে গুগলকে জিজ্ঞেস করি, ঠিক আছে, পাশে মা বসে থাকলে মাকেও জিজ্ঞেস করি না। তো আমরা কিন্তু তা ছিলাম না, মানে আমাদের সময়কার আমাদের প্রজন্মের যারা, বরঞ্চ বলবো যে উই আর দ্য লাকিয়েস্ট প্রজন্ম যারা এই ট্রানজিশনটা দেখলাম। আমরা টেকনোলজি, আমরা টেলিফোন আসতে দেখলাম, মোবাইল আসতে দেখলাম, টেলিভিশন আসতে দেখলাম, আর আজকে আমরা টেকনোলজিটা কোথায় নিয়ে এআই দেখছি। তো এই যে শেখার যে একটা বড় জায়গা গেল, তো তখন কি হলো না, এই কাজটা করতে করতে আমরা লাকিলি একটা কর্পোরেট কোম্পানির একটা লিড পেলাম যে তাদের একটা বম্বেতে অফিস তৈরি হবে। তো অনেকবার অ্যাপ্রোচ করলাম, ডিজাইন করে দিলাম, সব করে দিলাম, সেটা বেশ কম্পিটেন্ট ছিল, খুবই ভালো ছিল, কিন্তু ফাইনালি সেটা কিছুতে মেচিওর করছিল না। কিন্তু আই ওয়াজ ভেরি পারসিস্টেন্ট, লেগেছিলাম। ব্যাপারটা হচ্ছে কি, তখন অ্যাকচুয়ালি হারানোরও তো কিছু ছিল না, তখন প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমার ওই ইগারনেস দেখে ওই বম্বেতে যেখানে ওই গেস্ট হাউসটা তৈরি হবে, সেখানকার যিনি জিএম ছিলেন তাকে আমি রেগুলার বেসিস ধর্মতলা থেকে প্রাঙ্ক কল করে ফোন করতাম। তখন ফোন বুক করতে হতো, ঠিক আছে, এবং উনি জানতেন যে আমাকে একবার না একবার ফোন করবে দিনে। তো আমি হ্যাঁ প্রত্যেক দিন, এবং তখন বেশ টাকা লাগতো। আমি তাকে বলতাম স্যার কুছ হুয়া। একদিন ভদ্রলোক অনেস্টলি আমাকে বললেন, দেখ বেটা मैं तुम्हारा दिल दुखाना नहीं चाहता, ये मुंबई है तो यहाँ पे वी हैव सो मेनी आर्किटेक्ट इंटीरियर एंड यू आर कमिंग फ्रॉम कोलकाता, हो सकता है कि तुम्हारा काम अच्छा हो, पर एक কর্পোরেট গেস্ট হাউস হোক, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক এটা খুব ভায়াবল জিনিস নয়। সেই জন্যই হয়তো এমডি তোমাকে এন্টারটেন করছেন না, মানে তোমার প্রজেক্টটা মেচিওর হচ্ছে না। আমি বললাম স্যার कोई बात नहीं, कोई ना कोई तो करेगा सर, एक चांस दीजिए हमको, लेट मी जस्ट उनसे एक बार बात तो करने दीजिए। তো আমার এই যে কন্টিনিউয়াস এই ন্যাগিং করাটাতে ভদ্রলোক একদিন আমাকে বিকেলে বললেন, চলো तुमको एक टिप देते। আমি বললাম क्या टिप है सर? बोला हमारी एमडी साहब कल मुंबई आ रहा है। मतलब सर तो मैं क्या, बोला वो तो मैं नहीं जानता, तुमने पूछा मैंने बोल दिया वो मुंबई आ रहा है। তো তারপরে কি হবে, তো ওইটা খুব ইন্টারেস্টিংলি, মানে এখন মাঝে মাঝে মনে পড়লে খুব হাসিও পায়। আমি সঙ্গে সঙ্গে ধর্মতলার ওখানে ওই জ্যোতি সিনেমা হল ছিল, তার পাশে একটা ট্রাভেল এজেন্ট ছিল, তার থেকে একটা টিকিট কাটলাম। তখনকার দিনে আমরা সবাই জানি বড় টিকিট হতো, অনেকগুলো লিফের টিকিট, সেই টিকিটটা কাটলাম। তো টিকিটটা আবার ওয়েটিং লিস্ট ছিল, মানে ফ্লাইটের টিকিট। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফ্লাইট টিকিট। তার আগে আমি কোনোদিন এয়ারপোর্ট গেছি, বাবা বাইরে গেছে সেটা দেখার জন্য, সি অফ করতে, কিন্তু আমি তার আগে কোনোদিন বিমানবন্দরে যাওয়ার সুযোগ হয়নি, বাইরে থেকে প্লেনগুলো উঠতে দেখতাম। তো আর অ্যাকচুয়ালি জানো তো, তখনকার দিনে লোকেরা প্লেন ওরা দেখতে যেত দমদমে, আর যেহেতু আমি দমদমের বাসিন্দা, তাই দমদম আমরা খুব রেগুলার বেসিস এয়ারপোর্ট দেখতে যেতাম। তো এয়ারপোর্ট দেখতে যাওয়ার, কোনো একদিন এয়ারপোর্টের ভিতরে যাওয়া, এই স্বপ্নটা কিন্তু প্রচুর মধ্যবিত্ত বাঙালির তখন ছিল। এবং সেসব মানুষরা আজকে দেখবে একদম মধ্য গগনে, এবং তারা একদম টপ জায়গায় আছেন, ডেফিনেটলি আছেন। সেসব বাঙালিরা আমাদেরকে গর্বিত করেছে। তো সেরকমই আমি টিকিটটা কেটে ভাইকে বললাম যে দেখ সকালবেলা আমি এয়ারপোর্টে যাব। তো বলি তোর টিকিট তো কনফার্ম না। আচ্ছা কনফার্ম না, টিকিট কনফার্ম না, কারণ তখনকার দিনে না ফ্লাইট তো কম ছিল, তো তখন টিকিট বেশি ইস্যু হতো। তো সেখানে ওই ট্রেনের মতন ওই ক্যান্সেলেশন ছিল আর কি, ওরকম একটা ব্যাপার ছিল, মানে যতটা আমার এখন মনে পড়ছে আর কি, এতদিন আগেকার কথা। তো আমি বললাম ভাইকে যে দেখ আমি ওখানে দাঁড়াচ্ছি বুথে, যদি উনি আসেন তাহলে বলে তুই জানবি কি করে উনি আসছেন। আমি আই হ্যাভ সামথিং ইন মাই মাইন্ড, ঠিক আছে। কারণ তখন এয়ারপোর্ট এত বড় ছিল না, ছোট ছিল। আমি টার্নস্টাইলটার সামনে দাঁড়িয়েছিলাম, তখন তো সিকিউরিটি এত ছিল না, তো গেটের সামনে দাঁড়িয়েছিল, আর বাইরে একটা টেলিফোন বুথও ছিল। তোকে বললাম তোকে যদি আমি হাত দেখাই তাহলে আর আমি আসছি না, আর যদি হাত না দেখাই একটু ওয়েট কর, আমি তোর সঙ্গে ফেরত আসবো। আমার ভাই বাইক নিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল। তো লাকিলি ভদ্রলোক এলেন। তো ওই গেটে ঢোকার মুখে আমাকে বললাম গুড মর্নিং স্যার, আপনি, তো বলছি আরে তুমি কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বললাম স্যার আমি, আপনি তো বম্বে যাচ্ছেন। বললো হ্যাঁ, তুমি জানলে কি করে?
আমি না স্যার, কালকে মিস্টার কেশওয়ানিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন। তো বল তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম স্যার আমি অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছি না, আমি একটু আপনার সাথে কথা বলতে এসেছি। বলছি কথা কি করে বলবে, আমি তো চলে যাচ্ছি, আমি গোয়িং টু বম্বে। তখন আমি বললাম যে স্যার না, ওটাই আমি বলতে চাইছি, আপনি তো বম্বে যাবেন, তো আপনি তো ফ্লাইটে 2.5 ঘন্টা ফ্রি থাকবেন, তো এই সময়টা যদি আমি আপনার থেকে পাই তাহলে কিছু ডিসকাস করার ছিল, সাজেশন নেওয়ার ছিল। বলে সেটা যেতে গেলে তো টিকিট লাগে। আমি বললাম স্যার আমি একটা টিকিট কেটেছি। বলছে মানে টিকিট কেটেছো? আমি টিকিটটা কাটলাম, যে আমি ভাবলাম যে আপনি তো বম্বে যাচ্ছেনই, তো এই টাইমটা যদি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি, এই সুযোগটা যদি দেন, কারণ কলকাতায় কোনোদিনই পেলাম না, আপনি এত ব্যস্ত মানুষ। বললো তুমি একটা টিকিট কেটেছো আমার সঙ্গে কথা বলার জন্য বম্বে, আইডিয়াটা তো বেশ অন্যরকম। না হ্যাঁ স্যার, মানে আমার কাছে কোনো অপশন ছিল না। তো উনি বলেন ঠিক আছে চলো আমার কাছে। ওই ফ্লাইটে বসে তো আমি দেখলাম ওনার জেস্টার, দেখলাম হি বিকেম সো কার্টিয়াস, এবং আমি কে তখন মানে, কিন্তু উনি সেই ইয়েটা রাখলেন না, আমাকে যত্ন করে নিয়ে। আর উনি বুঝতেই পারলেন যে ওটা আমার জীবনের প্রথম ফ্লাইট, তো আমাকে সেই কমফোর্ট জোনটা তৈরি করে আমাকে অ্যাসিস্ট করে ফ্লাইটে নিয়ে গেলেন, হুইচ ওয়াজ আ ভেরি বিগ। এই যে হ্যান্ড হোল্ডিং শব্দটা আমরা বলি না, এটাকেই হ্যান্ড হোল্ডিং বলে হয়তো। অত বড় মানুষ, সে কিন্তু বুঝতে পারলেন যে না এইটাও আমার দরকার। তো ফ্লাইটে আমি ওনাকে বললাম যে স্যার আমার একটাই বক্তব্য, স্যার আপনি যদি আমাকে চান্স না দেন, আপনি জানবেন কি করে আমি ফেল করবো? আমি সাহস করে বললাম। তো কারণ আমি জানি যে উনি আমাকে ফ্লাইটের থেকে বাইরে তো বার করে দিতে পারবে না, তো যা কিছু হবে 2.5 ঘন্টা পরে। তখন বলল আচ্ছা ইউ আর দ্যাট কনফিডেন্ট? না ইয়েস স্যার, একটা দিন বোঝার চেষ্টা করুন, আমার কাছে কোনো কাজ নেই, আমি যতটা ডিলিজেন্টলি, যতটা সময় দিয়ে, এনার্জি দিয়ে, হোল হার্টেডলি আপনার প্রজেক্ট করব, স্যার আপনার ওই বড় আর্কিটেক্টটা পারবেন না, তাদের কাছে প্রচুর কাজ আছে, আমার তো একটাই প্রজেক্ট হবে এইটা, আমি থেকে কাজ করবো বম্বেতে। বলাচ্ছি এবার ইন্টারেস্টিংলি যখন বম্বে নামলাম, তো আমি উঠে দাঁড়িয়ে আমি ভেবেছি উনিও আসবেন। উনি বললেন তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, তুমি কালকে আমাকে নিতে এসো এয়ারপোর্টে। বললাম দেখা করো মানে? স্যার আপনি যাবেন না? বললেন এটা গোয়া যাচ্ছে, এটা ট্রানজিট ফ্লাইট, আমি গোয়া যাচ্ছি, তুমি কাল দেখা করো। তো পরের দিন আমি ওনাকে এয়ারপোর্টে এবার নিচে নামলাম, নেমে উনি একটা কাজ করলেন, উনি একটা সিগারেটের প্যাকেটের মধ্যে যে ফয়েলটা থাকে ওটা বার করে লিখে দিলেন কেশবানি অ্যালাউ হিম টু স্টে এট দ্য গেস্ট হাউস। আমি কালকে ওর সঙ্গে কথা বলবো। আমি ওটা নিয়ে গিয়ে ওনাকে বললাম, বললো বেটা तुम तो बहुत काम का आदमी है, तुमको एमडी ने रखने के लिए बोला, तुम चलो हमारे गेस्ट हाउस रहो। থাকলাম। উনি পরের দিন আসলেন, এসে অনেক কিছু কথাবার্তা হওয়ার পরে ফাইনালি উনি ওখানকার জিএম কে ডেকে বললেন যে কাম করো, ইউ বেটার অফার হিম দিস জব টু হিম, ইফ হি ফেলস ইট অন মি। ও মাই গড। তো আই এম স্টিল গ্রেটফুল যে স্বপ্ন দেখা যায়, কনফিডেন্ট হওয়া যায়, কিন্তু সত্যি সঠিক মানুষের সাহচর্যটা দরকার। প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও একটা ব্রেকেরও প্রয়োজন হয়। তো আমার মনে হয় ব্রেক আমরা জীবনে সবাই কখনো কখনো কিছু কিছু পাই। আমরা দুটো জিনিসের জন্য ওয়েট করে থাকি, একটা ভাগ্যের জন্য ওয়েট করে থাকি। তো আমার মনে হয় ভাগ্য ডেফিনেটলি সবচেয়ে বড় পার্ট প্লে করে, কিন্তু তার আগেও ঈশ্বর নিশ্চয়ই দেখেন যে কার সব থেকে বেশি ইন্টারেস্ট লেভেল, হয়তো তাকে একবার একটা সুযোগ করে দেয়, এবং সে যদি সেই সুযোগটা নিতে পারে তাহলে হয়তো স্কাই ইজ দ্য লিমিট। তো এটা আমার একটা ছোট্ট গল্পটা এই কারণে বললাম যে আজকে বলতে ভালো লাগে যে সেই প্রজেক্টটা 2 বছরে কমপ্লিট করলাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, আমি বম্বেতে থেকে বম্বের প্রফেশনালিজম শিখলাম। মানুষের আমার সময়ের দাম, অপরের সময়ের দাম এবং তার ব্রেনের দাম, এটা দেওয়া শিখলাম, সেটা জানলাম, নিজে প্রফেশনাল হলাম, ঠিক আছে। এবং আক্ষরিক অর্থে আজকেও যে আমরা সবাই বলি যে সত্যি বম্বে একটা প্রফেশনাল সিটি, তার কারণটা ওটাই, ঠিক আছে। তো সুতরাং দ্যাটস ওয়াই দ্য সিটি ইজ মুভিং সো ফাস্ট, এত ভালো প্রোডাকশন, আর গুণী লোকের দাম আছে। তো সুতরাং নিজেকে গুণী তৈরি করাটাও একটা আর্ট, সেটা করার চেষ্টা করলাম, নিজেকে রোজ শেখাতে চেষ্টা করলাম, এবং সেটা করতে করতে প্রজেক্টটা সাকসেসফুলি শেষ হলো। এবং আমার মনে হয় আমার জীবনের যত প্রজেক্ট করা তার মধ্যে ওটা একটা মোস্ট ফেভারিট প্রজেক্ট, এবং যেখানে উনি শেষে আমাকে একটা বড় সংখ্যক টাকা গিফট হিসেবে দিলেন। ইয়েস, দ্যাট ওয়াজ অলসো এই যে ভালো লাগা, এটা থেকে আর একটা জিনিস শিখলাম যে থ্যাঙ্কস গিভিং, মানে কারোর কোনো ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করলে যে সেটা আরো বড় হয়, তাতে কোনো ক্ষতি নেই। তো এইগুলো প্রত্যেকটা জিনিস একটা লার্নিং, সেই যে ছোট ছোট লার্নিং গুলো, সেটা পরবর্তীকালে আমি আমার প্রফেশনাল লাইফে
একটা একটা করে ইমপ্লিমেন্ট করেছি, অ্যান্ড দ্যাট বিকাম সাকসেসফুল। ওয়াও, আমরা আপনার এই এই জার্নিটার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। পারসিস্টেন্স আর সব থেকে বড় কথা কারেজ টু ডু। মানে আপনি যদি সেদিন ওইরকম ভাবে কারেজিয়াসে না যেতেন তাহলে হয়তো এই প্রজেক্টটা আপনার হাতে থাকতো না বা আপনি পেতেন না। কিন্তু আপনি এই কারেজটা দেখিয়েছেন। আপনি কারেজ দেখিয়েছিলেন বলেই তো উনি আপনাকে প্রজেক্টটা দিয়েছেন। আপনার সেই রকম আসলে কি জানেন তো, একটা জিনিস আছে, মানে there is a very fine line between smartness and over smartness. ঠিক আছে, মানে একটা থ্রেশহোল্ড প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি কতটা অবধি যেতে পারি আর কতটা আমাকে লোকে অ্যাকসেপ্ট করতে পারে। এইটা একটা আর্ট। এই আর্টটা যে যত বেশি ডেভেলপ করে তার সাকসেস ডেফিনেটলি বেশি। ঠিক আছে, কারণ আমি কন্টিনিউয়াসলি কাউকে ন্যাক করতে পারি না, কিন্তু আমি প্রপোজ তো করতে পারি, তাকে তো আমি প্রজেক্ট করতে পারি আমি কি জানি। তো সেটা একটা আর্ট। তো এটা প্রত্যেক দিনই আমরা শিখছি, আজও শিখছি, এবং সেটা নতুন দিন কালকে আজকে যেটা শিখছি কালকে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তো ইটস এভরি ডে ইজ আ লার্নিং সেশন। স্যার এবার তো তারপরে আয়রনি কি করে শুরু হলো? আয়রনি ফার্নিচার। তো তারপরে আমি কন্টিনিউয়াসলি ফর অ্যানাদার 8 ইয়ার্স আমি পুরো এই রেসিডেন্সিয়াল অফিসিয়াল ইন্টেরিয়রটা করতাম সাকসেসফুলি। আর তখনকার ইন্টেরিয়র করা এখনকার যারা ডিজাইনার আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, অনেক ডিফারেন্স ছিল। কারণ প্রথম কথা টেকনোলজির সাপোর্ট ছিল না, সফটওয়্যার ছিল না, ম্যান পাওয়ার কম ছিল। কিন্তু তখন যেটা ছিল, তখনকার দিনে মানুষরা যেসব ডিজাইন করে গেছেন আজও সেগুলো ইমমর্টাল হয়ে রয়ে গেছে, ইটারনাল ডিজাইনস। কারণ তখন না ম্যাক্সিমাম ডিজাইনসগুলো মৌলিক ডিজাইন ছিল, ফান্ডামেন্টাল ডিজাইন, রেফারেন্স ছিল না। তো যে আমি একটা কোনো ডিজাইনকে যে দেখে কপি করব, এখনকার ডেটে পিন্টারেস্ট আছে, গুগল আছে, দেয়ার আর সো মেনি রেফারেন্স পয়েন্ট। আগে সেটা ছিল না। আগে কেউ একটা কিছু ডিজাইন করতে দিলে সেটাকে একটা মৌলিক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যেতে হতো। সেই জন্য তখনকার মানে আমরা যদি আগেকার দিনের গানকেও যদি ধরি তাহলে সেগুলো তো আজও অমর হয়ে রয়েছে। আর ওই কারণ এই কপি করার কোনো জায়গা ছিল না। আজকে কিন্তু ফিউশন হচ্ছে, ডেফিনেটলি ভালো কাজ হচ্ছে, কিন্তু ওই কম টেকনোলজিতে ভালো ভালো কাজ করার চেষ্টা করলাম। করার পরে একটা জিনিস আমি দেখলাম যে একটা ছোট্ট খবর আমাকে খুব নাড়া দিল, যে সুপ্রিম কোর্ট বলছে যে আমরা সবাই জানি যে ইন্টেরিয়র করতে গেলে, ফার্নিচার বানাতে গেলে কাঠ একটা খুব এসেনশিয়াল আইটেম, সেটা ছাড়া হয় না। আর তখনকার দিনে তো প্লাইউডও আসেনি, তার অনেক পরে এসছে, তাহলে সলিড কাঠের অনেক। তো সুপ্রিম কোর্ট বললো যে 25 বছরের থেকে কম বয়সী গাছ ভারতবর্ষে কাটা যাবে না, কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ইকোলজিক্যাল ব্যালেন্স শেষ হয়ে আসছে, তো আমরা আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবো না। তো তখন কেন জানি না, অল অফ এ সাডেন সামথিং কেম টু মাই মাইন্ড। আমি ভাবলাম, আচ্ছা এটা তো নট নেসেসারি, আগে তো কাঠের ফার্নিচারও হতো না, তো ইভলিউশন তো হচ্ছেই, তো কেন না এমন কিছু ফার্নিচার বানানো যাক যেটা খুব স্লিকও হবে, স্লিম হবে, স্টাডিও হবে, পকেট ফ্রেন্ডলিও হবে। সো দেন মেটাল কেম টু মাই মাইন্ড। সেখান থেকে আমি দেখলাম আর একটা জিনিস কিরকম হলো, এটা একটার সঙ্গে একটা খুব না জুড়ে গেল। আমি দেখছিলাম যে ঠিক তখন আইটি বুমটা স্টার্ট হলো। আই এম টকিং অ্যাবাউট অ্যারাউন্ড 1999। আইটি বুম স্টার্ট হওয়াতে কি হলো, টায়ার 3 টায়ার 2 সিটি থেকে গ্রামের ছেলেরা তারা শহরে আসতে শুরু করলো। বিকজ যেই টেকনোলজি, যারা একটা আইটি ইঞ্জিনিয়ার হয়ে গেল, তো তার কাছে একটা ল্যাপটপই যথেষ্ট, ঠিক আছে, তার কাছে একটা ডেস্কটপ কম্পিউটার যথেষ্ট। তো তারা শহরে আসলো কাজ করতে, তাদের ছোট থাকার জায়গার মধ্যে, এবং তারা মাইগ্রেটরি, তারা আজকে এখানে আছে, কালকে হায়দ্রাবাদ হচ্ছে, পরশুদিন ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, কিন্তু তাদের একটা ডিসেন্ট লিভিং এর জন্য একটা সলিউশন চাই। সেটা কখনোই কাম্বারসাম সলিডউড ফার্নিচার দিয়ে সম্ভব ছিল না। তখন ভাবলাম কেন একটা কিছু অল্টারনেটিভ করা যাক। সেখান থেকে মেটালের ফার্নিচার আমার মাথায় আসলো। তো মেটালের ফার্নিচার যখন ডিজাইন করা শুরু করলাম, কোনো রেফারেন্স ছিল না। এক ভদ্রমহিলা, আমার আজও মনে আছে, উনি আমাকে প্রথম একটা সোফা বানাতে দিয়েছিলেন। আই ডিডন্ট নো, কেউ জানতো না যে একটা মেটালের স্লিক সোফা দেখতে কেমন লাগে, কোনো রেফারেন্স তো নেই। কিন্তু যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনিং জানি, যেহেতু ফার্নিচারের আর্গোনমিক্সটা জানি, তাই লেন্থ ব্রেথ হাইটটা তো জানি। সেটা থেকে স্কেচ, আমি ভালো পেন্সিল স্কেচ করতাম, মানে ফার্নিচার ডিজাইনও করতাম, সেটা আমার একটা শখের জিনিস ছিল। সেটা করতে 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 আমি লোকাল একজন গ্রিল ম্যানুফ্যাকচারারকে দিয়ে কিছু জিনিস শেপ তৈরি করা শুরু করলাম। কিন্তু একটা জিনিস যেটা ডিফারেন্ট হলো, সেটা হচ্ছে যে মানসিকতা দিয়ে গ্রিল বানানো হতো, সেই মানসিকতা থেকে বেরিয়ে, বিকজ এস্থেটিক্স ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মাই মাইন্ড,
ঠিক আছে, একটা জিনিস, একই জিনিস দুটো পাশাপাশি রাখলে কোনোটা সুন্দর লাগে, কোনোটা অ্যাভারেজ লাগে। এই সুন্দরটা লাগে শুধুমাত্র তার মধ্যে কিছু এস্থেটিক এলিমেন্ট আছে বলে। তো আই ট্রাই টু অ্যাড অন দ্যাট এস্থেটিক এলিমেন্ট ইন দ্যাট মেটাল। আর মেটালেরও যে পিওরেস্ট ফর্ম সেটা দিয়ে ফার্নিচার বানানো আরম্ভ করলাম। এবং তারপরে দেখলাম যে ফার্নিচার তো বানালে হবে না, তাহলে তার একটা ফিনিশ করতে হবে। তখন দেখলাম যে টেকনোলজিতে পাউডার কোটিং ইজ দ্য বেস্ট টেকনোলজি, 9-10 প্রসিডিউরের পাউডার কোটিং। তাই আজকের ডেটও আমরা এত টেস্টিমিনিয়াল পাই, হাজারে হাজারে স্যাটিসফাইড কাস্টমার যারা লেখে যে 25 বছরে একই আছে আইডেন্টির প্রোডাক্ট। তো সেটা ওই প্রথম দিন থেকে যে ভালো জিনিস, সামর্থ্যের মধ্যে, পকেট ফ্রেন্ডলি, এবং যে প্রোডাক্টটা ডিসম্যান্টেল করা যায়, যার কোনো মেনটেনেন্স নেই, এরকম ফার্নিচার ডিজাইন করা শুরু করলাম। সেই জার্নি শুরু আইডেন্টির। তো আমি তখন নাম দিলাম, যা ভাবলাম যে এটা তো একটা ব্র্যান্ড বানাতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু সবই মানে এগুলো খুব খুব চিন্তা ভাবনা করে তো করা নয়, মানে এগুলো ফ্লোতে ফ্লোতে, আচ্ছা ঠিক আছে জিনিসটা তোর নাম হতে হবে। আমার আজকের ডেটেও আমার প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব নাম আছে। হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং। হয় সেটা কোনো শহরের নামে, কোনো ফুলের নামে, এরকম নাম দিয়ে। কারণ কি হয় কি, যে আমরা কোনো একটা জিনিসের যদি একটা নাম থাকে না, আমরা তার সঙ্গে জড়িয়ে থাকি, এটা খুব ইম্পর্টেন্ট। একটা মডেল নাম্বার, ঠিক আছে, একটা আইফোনকে লোকে আইফোন বলে না যে আমার কাছে S16 আছে, S15 আছে। তো মডেল নাম্বার, একটা নাম, দুটো খুব পার্থক্য কিন্তু। তো কোনো জিনিসের নাম থাকে, আমরা তার সঙ্গে থাকতে পছন্দ করি। সেই জন্য আমার প্রত্যেক প্রোডাক্টের নাম হলো, তারপর আমি আমার ব্র্যান্ডটার নাম আইরেনি দিলাম। বহু লোক হাসতে শুরু করলো, বললো যে আইরেনি, তাহলে শব্দটার মানেই হয়তো জানে না, আইরেনি অফ ফেট, অনেক কিছু লোকে বললো। আনন্দবাজারে আমাদেরকে নিয়ে সম্পাদকীয় লেখা হলো, মানে সার্কাস্টিক্যালি লেখা হলো, বাট দিস অল মেড আস ফেমাস। ঠিক আছে, বেসিক্যালি আমি একটা জেনেরিক নাম থেকে ভেবেই করেছিলাম। তো আজকের ডেটে কিন্তু ব্যবসা বলতে ভালো লাগে যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে মেটাল ফার্নিচারের সিনোনিম হচ্ছে আইরেনি। বহু লোকেরা লোকাল জিনিস কিনে আমাদের বলে আমাদের বাড়িতে না আইরেনি আছে, মেটালের ফার্নিচার আছে, এটা বলে না। তো এটা আজকের ডেটে একটু ভালো লাগা, মানে আয়রন থেকে আয়রনি হওয়াটা কাজে লেগেছে, মানে মানুষের মুখে মুখে আয়রনি, এটাই আর কি। আচ্ছা, এবার আয়রনি থেকে ফার্নিটেল হওয়ার গল্পটা একটু, এটা কি করে আপনি এই ব্র্যান্ডটা করলেন, মানে তার জন্য কিরকম? এটা একটা কি হয়েছে, এই যে আইরেনি জার্নিটা তো অনেক বড়, বেশ 2 দশক হয়ে গেল, এবং এতে আমরা কাস্টমারের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হলো, কাস্টমারের নিড চেঞ্জ হলো, অ্যান্ড আই এম এভার গ্রেটফুল। বেশ কিছুদিন আগে এনডিটিভির একটা লাইভ ইন্টারভিউ হয়েছিল, সেখানে সব ব্যাংকের সিএমডিরা ছিল। তো তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন সা ব্যাংক আপকো ফান্ড কিয়া থা, কি সাপোর্ট আপনি ব্যাংক থেকে পেয়েছেন, কেন বলছি এটা। তো তখন আমি বলেছিলাম যে মাই ব্যাংকার্স আর মাই কাস্টমার্স। আমার কাস্টমাররা আমাকে টাকা দিতেই গেছে, তারা আমাকে সাহস দিয়েছে, তারা নতুন টেকনোলজিকে আপন করেছে। তাদেরকে যখন বোঝালাম যে স্যার, আপনি একটা কাঠের ফার্নিচার না কিনে যদি একটা ইঞ্জিনিয়ার মেটাল ফার্নিচার কেনেন, আপনার কন্ট্রিবিউশন টু মাদার আর্থ ইজ লাইক এনিথিং। আপনি অ্যাটলিস্ট 2টো গাছ বাঁচিয়েছেন নিঃস্বার্থভাবে। মানুষরা বুঝলো। সেটা 100, 200, 1000, 2000 করতে করতে লাখ, 2 লাখ, 4 লাখ, আজ 5-6 লাখ অ্যাভারেজ আমাদের কাস্টমার বেস আছে। তো আমাদের যেটা ইচ্ছা ছিল যে মানুষের ঘরের কোণে আর মনের কোণে থাকবো, এই দুটোতেই কিন্তু আমরা আইরেনি আছি আর কি। এবার এটা কি হলো, এই যে জার্নিটা আস্তে আস্তে কাস্টমারে আমাদের শেখালো যে কি তাদের প্রয়োজন হতে পারে। আজকে যারা বাড়িতে খালি সোফা কিনতেন, তারা বললো আমাদের না একটু এক্সট্রা স্পেস লাগবে। সেটা কি করা যায়, রাত্রিবেলায় যদি একটু শোয়া যায়, সেখান থেকে জন্ম হলো সোফা কাম বেড। কারণ ঘরের সাইজ ছোট হতে থাকলো। ঘরের সাইজ ছোট হতে থাকলে কি হবে, প্রয়োজনটা তো বাড়তে থাকলো। মানুষ এত বেশি কর্মমুখর হয়ে গেল, তাদের কাছে লেজার টাইম নেই, তো তার কাছে সে সময় নেই যে ফার্নিচার মেনটেন করবে বা সেটাকে নিয়ে। সুতরাং আমাদেরকে এমন ফার্নিচার ডিজাইন করতে হলো যেটা খুব ইজি হয় মেনটেন করা, এবং যাতে মাল্টি ফেসেটেড হয়, মাল্টি ইউটিলিটি ফার্নিচার তৈরি করা হলো। সেকেন্ড আর একটা যেটা হলো, সেটা হচ্ছে ধরো বেড। আমরাই প্রথম মেটালের হাইড্রোলিক বক্স বেড আনলাম, যে পুরো বেডটার আন্ডার, আগেকার দিনে দেখবে খেয়াল করে, ছোট ছোট ইন্ট্রিকেট জিনিস বলছি, বেডের সাইডে ড্রয়ার হতো। এখনকার দিনে প্রত্যেকেরই একটা এর্গোনমিক প্রবলেম আছে, ব্যাক এক আছে, কোমরের প্রবলেম আছে, নিচু হয়ে পুরোটা জিনিস বার করা যেত না। আমরা হাইড্রোলিক 100% বক্স বেড ডিজাইন করলাম,
যাতে একটা মানুষ দাঁড়িয়ে থেকে একজন বয়স্ক মানুষও চারিদিকে অ্যাক্সেস করতে পারে, ফ্ল্যাটের জায়গা তো কম। তো সুতরাং তারপর আমরা কি করলাম, ফ্ল্যাটের সাইজ হিসাবে ফার্নিচারের প্যাকেজ ডিজাইন করলাম, যে যার বাজেটের মধ্যে একটা প্যাকেজে ফার্নিচার কিনতে, কারণ সবাই না যার যেটা এক্সপার্টাইজ সে ফার্নিচার সম্বন্ধে জানে না। একটা বেড কিনলে পাশে একটা ছোট্ট বেডসাইড টেবিল যে ইনএভিটেবল সেটা অনেকে জানেন না, কিন্তু যখন রাতে শুতে গিয়ে ফোনটা রাখতে গেলে, ওষুধ রাখতে গেলে তখন একটা প্রয়োজন বোধ হয়, আমরা সেগুলো প্যাকেজের মধ্যে এনে দিলাম। এই যে অ্যাওয়ারনেসটা তৈরি করলাম, প্যারালালি কি করলাম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে মানুষ কেন কিনবেন। আজকে মানুষ হচ্ছে লাইফস্টাইল ড্রিভেন। আমি যা টিভিতে দেখছি, যা সিনেমায় দেখছি, সেলিব্রিটিদের করতে দেখছি, সেটাই মানুষ কপি করে। আমি বিভিন্ন বাংলা টিভি সিরিয়ালে সেট ডিজাইন করা আরম্ভ করলাম। সেটার সুবাদে মানুষের একটা টেস্ট চেঞ্জ হলো। আস্তে আস্তে করে তারাও বুঝতে শুরু করলো, বাহ, এরকমও তো স্লিক ফার্নিচার দিয়ে এত ছোট জায়গাকে ইন্টারেস্টিং করা যায়। এবং সেটা মানুষের যে গ্রহণ করলো সেটা অসম্ভব ভালো, মানে সেটা একটা ভালো লাগার একটা বিপ্লবের মতন হয়ে গেল। আমাদেরকে দেখে প্রচুর লোকাল লোক, প্রচুর এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হলো। কারণ আজকের ডেটে যত সংখ্যক কাস্টমার বেস আছে, তো আমরা কেন 10টা আইরনিও তাদেরকে দিতে পারবে না। আমার ভালো লাগে, আমাদের এই ডিজাইন লাইন তারা করে, বাট স্টিল দ্য মার্কেট হ্যাজ গ্রোন, একটা ইন্ডাস্ট্রি তৈরি হলো। বাট এই যে করতে এই 20টা বছরে তারপর আমরা দেখতে শুরু করলাম যে যেহেতু আই এম আ ফার্নিচার ডিজাইনার, যেহেতু আমরা ইন্টেরিয়র ডিজাইনিং করি, তো আমাদের একটা এক্সপার্টিজ আছে ইন এভরিথিং, উই ক্যান ডু এভরিথিং। কিন্তু এই আইরনির নামটাও একটা ছোট্ট আইরনি হলো, যে লোকেদের ধারণা আছে আইরনি তো মোস্ট অ্যাডোরেবল ব্র্যান্ড, ভীষণ ভালো, ঠিক আছে, কিন্তু মানুষের তো টেস্টও চেঞ্জ হলো, ফার্নিচারের সংজ্ঞাটাও চেঞ্জ হলো, প্রচুর জনর আসলো ফার্নিচারে, নানান রকম। এরপর ইঞ্জিনিয়ার উড আসলো। তো এই যতগুলো আসলে সব জিনিস তো আমরা বানাই না, মানে কাস্টমারের ধারণা যে আমরা ওটা বানাতে পারি না, বিকজ ওই ব্র্যান্ড নেম ওটাকে প্রমাণ করছে যে আইরনি মানে দে স্পেশালাইজ ইন মেটাল ফার্নিচার। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমরা যে এত কিছু করি, এত প্রজেক্ট তৈরি করি, আমরা কমপ্লিট টার্নকি ইন্টেরিয়র সলিউশন করি, মানুষের বাড়ি বানাই, অফিস বানাই। আই মাইসেলফ স্পেশালাইজ ইন হোটেল ডিজাইন, হোটেল, রেস্টুরেন্ট আর ক্যাফে ডিজাইন করি। এটা জানেনই না মানুষ, কিন্তু কোথাও একটা আইরনির নামের সঙ্গে একটা প্রোডাক্টের ম্যাপিং হয়ে গেছিল। তখন আমি একটা জিনিস ভাবলাম, দেখবে একটা জিনিস খেয়াল করে ভাবিস, আমরা যে গাড়িটা চড়ি, আমরা তার ব্র্যান্ডটা বলতে পছন্দ করি, ঠিক আছে, আমরা যে দোকান থেকে জামা কাপড় কিনেছি, যেখান থেকে জুয়েলারি কিনেছি, সেটা বলতে পছন্দ করি। কিন্তু বলার সময় বলে আমরা বাড়িতে না একটা সোফা কিনেছি বা একটা বেড কিনেছি। ওয়াই নট উই ফ্লন্ট অ্যাবাউট আওয়ার ফার্নিচার? ফার্নিচারটা তো একটা ব্র্যান্ড। আমরা যদি খুব সূক্ষ্মভাবে ভেবে দেখি, আচ্ছা, আমরা আমাদের জীবনে সব থেকে বেশি সময় কার সঙ্গে থাকি? আমাদের আত্মীয় স্বজন, বাড়ির লোকজন আর ফার্নিচার, তাই নয় কি? আজকে যে জামা কাপড়টা আমরা আজকে পরছি, সেটা হয়তো 1 বছর পর আর পরবো না, কিন্তু একটা বেড তো 10 বছর থাকবে, এবং তাতে অ্যাভারেজ দিনে 8 ঘন্টা করে আমি সময় কাটাই। তাহলে আমি তো দ্যাট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ, মাই লাইফস্টাইল অ্যান্ড মাই টেস্ট। তাহলে কেন আমি এটাকে নিয়ে স্নব হবো না? কেন আমি এটাকে নিয়ে কথা বলবো না? এবং আর একটা ইন্টারেস্টিং দেখবে, আমাদের প্রত্যেকেরই মনের কোনায় আমাদের বাড়ির কোনো না কোনো ফার্নিচার নিয়ে কিছু গল্প আছে তো। আজকে আমার বাবা যে রকিং চেয়ারটায় বসতেন, তাতে আমার একটা নস্টালজিয়া আছে। আমার মায়ের বিয়ের খাটে আমার একটা সেন্টিমেন্ট আছে। তো এতে প্রত্যেকটা মানুষের আছে। আজকে তুমি অফিস থেকে বাড়িতে গিয়ে সোফার একটা কর্নারই বসো, ঠিক আছে, একটা ওই টি টেবিলটার পরেই কফি রেখে খাও। এই যে প্রত্যেকটা ফার্নিচার যদি কথা বলতে পারতো, তাহলে সে অনেক গল্প বলতো। এই ফার্নিচারের গল্প বলাটার আমার ইচ্ছে জাগলো, তার থেকে আমি একটা ব্র্যান্ডের নাম দিলাম ফার্নিটেল। এই ফার্নিচারের গল্প বলাটাই হচ্ছে ফার্নিটেল। আমরা অনেক গল্প করবো ফার্নিচারকে নিয়ে। প্রত্যেকটা মানুষ বাড়ি ফিরে যদি ভাবে যে আমি আজকে একে নিয়েও গল্প করব, তাহলে করা যায়। তাতে প্রচুর পুরনো স্মৃতি আসে বা অনেক কিছু ভালো উপভোগ করা যায়। আজকে ভেবে দেখো তো, প্যান্ডেমিকের সময় মানুষ বাড়িতে বসে শুধু কিন্তু ফার্নিচারের সঙ্গেই ছিল। তার ওই বেড, ওই ডাইনিং টেবিল আর ওই সোফাটাই কিন্তু তার সঙ্গী ছিল। তাহলে আমরা উইদাউট ফার্নিচার ভাবতে পারি না। তো যে ফার্নিচারটাকে যেন মানুষ শখের সাথে এবং গর্বের সাথে কেনে, সেটাই আমার ইন্টারেস্ট। সেই জন্য আই ওয়ান্ট টু মেক ফার্নিটেল একটা ব্র্যান্ড, যেটা মানুষ নিজের অহংকারের সাথে কিনবে। এই ফার্নিটেলে তাহলে আমরা কি করি, এটা জানাটা খুবই প্রয়োজন। যে আমরা বেসিক্যালি হোয়াট উই ডু উই আর আ সলিউশন প্রোভাইডার। মানে কিরকম, দেখো, যিনি ডক্টর, তিনি হি নোজ এভরিথিং অ্যাবাউট হিজ মেডিসিন, অ্যাবাউট হিজ সার্জারি, বাট হি মে নট নো এনিথিং অ্যাবাউট হোম বিল্ডিং, অ্যাবাউট হিজ ইন্টেরিয়ার। সেটার এক্সপার্টাইজটা আমাদের আছে। আমরা একদম হ্যান্ড হোল্ডিংটা কিরকম করি, যে আমাদের ক্লায়েন্টরা
তারা তাদের এমটি স্পেস আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তার এন্টায়ার ডিজাইনিং করে দিই, অ্যান্ড দ্যাটস ডিজাইন কনসালটেন্সি ইজ অ্যাবসলিউটলি ফ্রি। ঠিক আছে, কারণ দেখো সবসময় ইচ্ছে থাকলেও অনেকে ডিজাইনারকে হায়ার করেন না, সময়ের অভাবে, অ্যাফোর্ডেবিলিটির জন্য অনেক সময় হয়, বা ভাবেন যে কত আরো খরচা হবে। তো কিন্তু এই শহর যেভাবে বাড়ছে, লেন্থ অ্যান্ড ব্রেথে যেভাবে মানুষ মাইগ্রেট করছে, যেভাবে হাউজিং হচ্ছে, তাতে প্রচুর ডিজাইনার লাগবে। কারণ আমার বক্তব্য যে প্রত্যেকটা মানুষ, তার যে ইনকাম গ্রুপ হোক না কেন, এভরিওয়ান ডিজার্ভস আ গুড লিভিং, আ গুড হোম। একটা গুড লিভিং একটা ভালো কনসালটেন্ট, একটা ভালো ডিজাইনারই দিতে পারে। তাহলে মানুষ আমাদের কাছে কেন আসে? বিকজ আমরা কি করছি, আমরা ডিজাইনটা তো করে দিচ্ছি, তাকে গাইড করছি। ধরো কেউ একজন একটা খালি সোফা কিনতে এসছে, তাকে বলছি ম্যাম নো প্রবলেম, প্রথম কথা তো আপনার সোফাটা আপনার ঘরে, আপনার বাজেটে, আপনার কালারের সঙ্গে ম্যাচ করেই দেবো। তার সঙ্গে আপনাকে গাইড করে দিচ্ছি যে এর সঙ্গে আপনার কি কি রাখলে ভালো লাগবে, ঘরের কালারটা কি করলে ভালো লাগবে, পর্দার টোনটা কি হবে, শেয়ার কার্টেনটা কেমন হবে, তলার ধুরিসটা, কার্পেটটা কেমন হবে। তো দিস আর ভ্যালু অ্যাডেড সার্ভিসেস। কাস্টমাররা দেখছেন যে আমি এক জায়গায় এসে যদি এত কিছু পাই, এবং দ্যাট ইজ অলসো দিস কনসালটেন্সি ইজ ফ্রি। কারণ যে জ্ঞানটা আমাদের কাছে আছে সেটা দিতে তো কোনো ক্ষতি নেই। একই সোফা সুন্দর লাগতে পারে আমাদের ছোট্ট মানে আমাদের ইন্টারফেয়ার করলে। তো এইটা করতে 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 এখন মানুষরা যেটা করেন, সবাই আমাদেরকে অনেকে টাঙ্কিও দেন যে পুরোটা করুক। যেহেতু আমরা ডিজাইন থেকে এক্সিকিউশন পুরোটা নিজের হাতে করি, তাই একটা শেপ হওয়াটা সুবিধা হয়, আর পকেট ফ্রেন্ডলি হয়, যেহেতু বাইরের ভেন্ডার লাগে না, কারুর থেকে এনে দেওয়ার প্রয়োজন পড়ে না। একজন অন্দরসজ্জা বিশেষজ্ঞ, একজন ইন্টেরিয়র ডিজাইন, একজন আর্কিটেক্ট, তারাও যখন প্রজেক্ট করেন তাদেরকেও তো বাইরের ভেন্ডার লাগে, তাকেও তো বাইরে থেকে আনতে হয়। আমরা সেখানে সেই হ্যান্ড হোল্ডিংটা করে দিই যে আপনি একই ছাদের তলায় সব পেয়ে যাবেন। এই পুরো এক্সারসাইজটা ফান্ডিটেল করে। কারণ মানে একসাথে সমস্তটাই পেয়ে গেল স্যার, Exactly. একসাথে সমস্তটা। স্যার আপনার এই স্টোরি, আপনার এই এন্টারপ্রেনিউরাল জার্নি এবং আইরনিকে কি করে ফার্নি টেল করলেন, এখান থেকে আমি যা শিখলাম আমি সেটা আপনাকে একটু বলছি, আপনি একটু মিলিয়ে দেখবেন। সেটা হলো রিসার্চের খুব দরকার। যেভাবে যুগ চেঞ্জ হচ্ছে সেভাবে আপডেট হয়ে হওয়াটারও খুব দরকার আছে, এবং স্কিল ডেভেলপমেন্টেরও খুব দরকার আছে। এই তিনটে জিনিস আমার মনে হয়, এই তিনটে জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যবসাকে ধীরে ধীরে আরেকটু গ্রো করতে। স্কিলের ব্যাপারে আমি একটা কথা বলি তাহলে, মানে এই যে শব্দটা, এই শব্দটা যে এত স্ট্রং, এত পাওয়ারফুল, সেটা একটা ছোট এক্সাম্পল দিয়ে। আমরা কলকাতা শহরে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনিং ইনস্টিটিউটটা আমাদের। আমরা ইন্টেরিয়র ডিজাইনার্সদের তৈরি করি যারা এই শহর সাজাবে। তো প্রচুর আন্ডার প্রিভিলেজড ঘরের ছেলেমেয়েরা, ধরো যে আগে কার্পেন্টার ছিল, তাইও সেও শখ করে আমাদের কাছে, স্যার আমরা শিখতে পারবো, কেন পারবে না। যে মানুষটা আগে কাঠের কাজ করত, যে আনস্কিল্ড ছিল, তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা তিনটে এমন স্তরে ছিল, এক বছরে শুধু স্কিলের দ্বারা সেই ডিজাইনিংটা শিখে এক বছরে হি ইজ আ ডিফারেন্ট পার্সোনালিটি। এবং কি ইন্টারেস্টিং জিনিস, যে শুধু যে তার অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হলো তা নয়, তার সামাজিক অবস্থা চেঞ্জ হয়ে গেল, তার পারিবারিক অবস্থা চেঞ্জ হলো, কারণ সবাই তার সঙ্গে সঙ্গে বড় হলো, এবং তার একটা যে গ্রামে থাকে তার সম্মান বাড়লো, এবং সেও পরে একজন এমপ্লয়ার হয়ে গেল। তো এই যে স্কিল, এই খানিকটা কিরকম জানো তো, ইটস লাইক এ ভেন্ডিং মেশিন। মানে এদিক থেকে আনস্কিল ঢুকে ওদিক থেকে স্কিল বার করলে তাহলে ইটস এ ডিফারেন্ট। তো প্রত্যেকটা মানুষই, আর এখনকার দিনে আমরা দেখি আমাদের ডিজাইন ইনস্টিটিউটও দেখি, তো যারা আগেকার দিনে ইন্টেরিয়র ডিজাইনিং শিখেছেন, তারা সফটওয়্যার জানেন না, তারা আরো বেশি স্কিলড হতে আমাদের কাছ থেকে এইসব শর্ট টার্ম স্কিল কোর্সেস গুলো করছে। তো দিস স্কিল ইজ চেঞ্জিং ইন্ডিয়া অ্যাব্রাপ্টলি, এবং উই নিড মোর অফ স্কিল আর্টিজানস। কারণ ভারতবর্ষ যেভাবে গ্রো করছে, আমাদের শুধু পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, যে পরিমাণ নিড আছে মডার্ন লিভিং এর। কারণ খুব সিম্পল, একটা মানুষ কাজ করতে যায়, সে বাড়ি এসে চায় তার একটা ডিসেন্ট বাড়ি হোক, সে তার মতন করে স্বপ্নের মতন মোবাইলে দেখে, ইনস্টাগ্রামে দেখে স্বপ্নের জিনিস সাজাতে চায়। তো সেটা করতে গেলে তো লোক দরকার, সত্যি সে সংখ্যক লোক এই শহরে নেই। উই নিড মোর অফ স্কিল্ড পিপল। যত স্কিল হবে, খুব শিগগিরই এই যে আমরা পভার্টি লাইন বলি, এই পভার্টি লাইনটা কিন্তু অনেক কমে যাবে।
যারা কাজ করতে চায় না তাদের কথা আলাদা, কিন্তু সরকারেরও প্রচুর ভূমিকা আছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট কমিটি আছে তার মেটাল ফার্নিচারের যে ম্যানুয়াল, তার টিমে আমি ছিলাম, আমি সেই কাজটাও করেছি। সুতরাং সেখানে দেখেছি খুব কাছে থেকে কাজ করে যে স্কিল ডেভেলপমেন্ট হলে, এই ছোট হ্যান্ড হোল্ডিং করলে, ছোট ছোট ক্ষেত্রে আমরাও তো কত আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়েও পড়াই, কিন্তু তারা যখন বেরিয়ে গিয়ে বড় কোম্পানিতে কাজ করছে, উই ফিল সো প্রাউড, কত ভালো লাগে। সো দিস ইজ অল অ্যাবাউট স্কিল। স্কিল খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা জায়গাতে, মানে এবার চাকরিও যারা করে তাদের জন্য তো স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব সময় আপডেটেড থাকা, নিজেকে আর যেখানে টেকনোলজি এত চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক সময় নিজেকে আপডেটেড থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে তো একদম অন্যরকম হয়ে গেছে মাপকাঠিটা। আচ্ছা স্যার, এবার আপনাকে একটু একটা জিজ্ঞাসা করব, আপনি তো এন্টারপ্রেনিউর, ইউ আর দ্য রিয়েল এক্সাম্পল অফ অ্যান এন্টারপ্রেনিউর। এবার আজকের দিনে মানুষ না, এই ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান আর এন্টারপ্রেনিউরের মধ্যে না ডিফারেন্সটা করতে পারে না, এটা যদি ওদেরকে একটু বলেন। এন্টারপ্রেনার শব্দটার মধ্যে কিন্তু একটা ওজন আছে, একটা ওয়েট আছে। মানে স্টার্ট আপ, এন্টারপ্রেনার, এগুলো তো আর আমাদের সময় ছিল না এই শব্দগুলো না জেনেই জার্নিটা করা। ঠিক আছে, আজকে এটা শুনতে ভালো লাগে। ডেফিনেটলি এন্টারপ্রেনারশিপ একটা, ইটস লাইক আ বাগ, ইট উইল বাইট ইউ। ঠিক আছে, ওই পোকাটা কামড়াবে। কিন্তু ঘটনা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান এন্ড এন্টারপ্রেনার। একজন মানুষ, সে একটা কোনো পার্টিকুলার প্রোডাক্ট কিনে নিয়ে বিক্রি করা আরম্ভ করলো, then he is definitely a businessman. এন্টারপ্রেনার তাকে বলা যেতে পারে যে কোনো একটা নতুন আইডিয়া, নতুন একটা মার্কেট তৈরি করে, একটা আইডিয়াকে জেনারেট করে, সেই আইডিয়েশনটা থেকে একটা প্রোডাক্ট হয়তো তৈরি করে বা কোনো একটা সার্ভিস তৈরি করে, এবং সেটা দিয়ে মাস বিক্রি করার চেষ্টা করে, এবং তার থেকে একটা রেভিনিউ আর্ন হয়, এবং একটা বড় সংখ্যক মানুষের এমপ্লয়মেন্টও হয়। তো যে জিনিসটা ছিল না সেটাকে নিয়ে কাজ করাটাকে হয়তো এন্টারপ্রেনারশিপ আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এবং তাতে কি হবে, যারা সত্যিকারের অর্গানিক চিন্তাভাবনা, মৌলিক চিন্তাভাবনা থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা একটা সার্ভিস নিয়ে এসছেন, তাদের সঙ্গে একটা ফার্স্ট জেনারেশনের মধ্যে একটু গুলিয়ে ফেললে মুশকিল হবে। তার কারণ তাদের জার্নিটা কিন্তু খুব কঠিন। কারণ একটা প্রোডাক্ট, যে জিনিসটা কখনো মার্কেটে ছিলই না, সেটা স্বপ্ন দেখা, সেটাকে শেপ দেওয়া, যার একটা মার্কেটেবল প্রাইস করা, সেই প্রোডাক্টটা বানানো আর সেটাকে মার্কেট করা, এই পুরো কাজটা যে করে সেটা প্রচন্ড কঠিন, যেটা আপনি করেছেন বেসিক্যালি। আমাদের মতো বহু মানুষ করেছেন। তো এই জার্নিটা তো খুবই টাফ ছিল, যে আপনাকে দেখে যারা এসেছে তারা তো মার্কেটটা পেয়ে গেছে, এবার ওই জার্নিটাও তো মানে আপনার জন্য মানে খুবই টাফ ছিল। মানে সেটাকে আমাদের সময়কার যারা এই জার্নিটা করেছেন, বহু মানুষ, তো সেই জার্নি কিন্তু এখনকার প্রজন্মকে আর করতেও হবে না। তার কারণ হচ্ছে দে ক্যানট ডু আ এন্টারপ্রেনারশিপ জার্নি কিপিং দেয়ার ফোন অর ল্যাপটপ অ্যাসাইড। সম্ভব নয়। তার কাছে রেফারেন্স আছে, তার কাছে নানান সাপোর্ট আছে, আজকের ডেটে ভিসি আছে, ঠিক আছে, তো কত রকম সুবিধা আছে। আজকে তো লোকে ক্যাফেতে বসেও এন্টারপ্রেনারশিপের মিটিংও হয়, তো অনেক কিছু হয় আর কি। তো কিন্তু ডেফিনেটলি এখনো অসাধারণ অসাধারণ নতুন আইডিয়াস রোজ আসছে। এখনকার নতুন জেনজি ছেলেমেয়েরা, তারা ইনহিবিশন ছেড়ে, হয়তো তারা খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেখান থেকেও ছেড়ে গ্রাসরুট লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করছে। দেখুন, যে জিনিসটা মৌলিক, যেটা ভালো, সেটা গ্রহণ হবেই। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নিজেকে মার্কেটেবল করা, সেটা খুব ইম্পর্টেন্ট। শুধু আইডিয়া থাকলে হবে না, শুধু প্রোডাক্ট বানালে হবে না। সারা পৃথিবীতে সিএনসি মেশিন এসে গেছে, এভরিথিং ইজ অটোমেশন। চায়না সব জিনিস বানিয়ে বসে আছে, ঠিক আছে, বাট দে আর স্টিল, তারা তাকিয়ে রয়েছে হা করে যে বায়ার আসুক। সুতরাং মেইন বক্তব্যটা হচ্ছে যে হোয়াট এভার ইউ ডিজাইন, হোয়াট এভার ইউ থিঙ্ক অর ড্রিম অফ, সেটাকে মার্কেট করা, বিক্রি করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং শুধু বিক্রি না, বিক্রি করার পরে তার আফটার সেল সার্ভিস দেওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই আফটার সেল সার্ভিস আমার ব্যাকআপ মাইন্ডে থাকবে, আমার কাস্টমার রিটেনশন থাকবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর ওই বেচ দিয়া ভুল গিয়া কনসেপ্ট করলে হবে না। মানে কাস্টমার ইজ গড, ঠিক আছে, সে তার হার্ড আর্ন মানি আমাকে দিচ্ছে। হ্যাঁ, এখন বিজনেসের ডাইনামিক্সটা এত সাংঘাতিক চেঞ্জ হয়েছে, এভরি মোমেন্ট। আর যেখানে ব্লিঙ্কিট 5 মিনিটে ডেলিভারি করছে, আমাদেরকে সেই সুপারফাস্ট হতে হবে। কোথায় চলে গেছে একটা সেকেন্ডে। আজকে গুগল মাই বিজনেসে ইফ সামওয়ান ইজ সার্চিং ফর মাই শোরুম, আর আমি যদি 1 মিনিটে থেকে উত্তর না দিতে পারি, সে
ক্রসিংটা ক্রস করে গিয়ে আর একটা স্টোরে চলে যাবে। সো আমাদেরকে এই সুপারফাস্ট যুগে সাংঘাতিক হতে হবে, মানে প্রচন্ড অ্যাগ্রেসিভ হতে হবে। এবং এই কাট থ্রোট কম্পিটিশন এমন কোনো ফিল্ডই সেভাবে বেঁচে নেই যেখানে কম্পিটিশন নেই। সুতরাং সেই কম্পিটিশনের মধ্যে থেকে বেরোতে গেলে আমার মনে হয় 2-3টে জিনিস করাটাই বোধহয় খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, এক তো নিজেকে এমন প্রোডাক্ট লাইন আনতে হবে বা এমন একটা কিছু করতে হবে যে একবার ভাববে। ফার্স্ট হচ্ছে ইওর অ্যাটিটিউড টু ইওর কাস্টমার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বড়, অনেক সময় আমরা অনেক কিছু দাম বেশি দিয়েও কিনি, কিন্তু তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউডটার জন্য। সেকেন্ড, আফটার সেল সার্ভিস। আর থার্ড হচ্ছে ডেফিনেটলি প্রত্যেক সময় নিজেকে আপগ্রেড করা। টেকনোলজি কোথায় যাচ্ছে, বিকজ আজকের ডেটে এটা বুঝতে হবে, আমার কম্পিটিশনটা কিন্তু এই কলকাতা শহর বা বম্বে দিল্লি নয়, আই এম কম্পিটিং গ্লোবালি। আমার প্রোডাক্টটা গ্লোবালি কম্পিট হবে। পৃথিবীর কোথায় কি হচ্ছে, জার্মানিতে কি হচ্ছে, সেটা যদি আমি এখানে বসে টেকনোলজি না জানি, তাহলে আমরা পিছিয়ে যাব। একদমই সত্যি কথা। আচ্ছা স্যার, আপনি যখন ভিসির কথা বললেন তখন আমার আরেকটা কথা মনে হলো যে আপনারা তো বুটস্ট্র্যাপ কোম্পানি, ইভেন আপনারা একটা ব্যাংকের থেকেও লোন নিয়ে ব্যবসা করেননি, একদম কাস্টমারের মানে কাস্টমার বিক্রি করে সেই পয়সাটা নিয়ে আবার করেছেন। তাহলে এটা ওদের একটা মিথ আছে, মানে এখনকার দিনে একটা মিথ আছে যে ভিসি ফান্ডিং না নিলে নাকি ব্যবসা বড় করা যায় না। হ্যাঁ, হয়তো খুব বড় করা যায় না, বাট একটা জায়গায় ব্যবসা দাঁড় করানো যায়। সেটা একটু বলুন যে বুটস্ট্র্যাপ করে ব্যবসাটা কিভাবে দাঁড় করানো যায়। না, এখানে না প্রথমে বুঝতে হবে যে মাথা থেকে ভিসিটাকে বার করে রাখতে হবে। মানে দুরকম হতে পারে। যদি আমার মাথায় থাকে যে আমি একটা আইডিয়েশন করলাম, একটা প্রোডাক্ট বানালাম, কিছুদিন সেটাকে মার্কেট করে এমন ভাবে পিচ করব যাতে একটা ভিসি এসে যায়, তো সেটা কনসিস্টেন্সি নেই। ঠিক আছে, সেটা ডেফিনেটলি একটা থট প্রসেস, প্রচুর মানুষ করেন, তারা ভিসি পাচ্ছেন, খুব ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তো ভিসি করলাম, সেই কোম্পানিটা কতদিন থাকবে, তার এক্সিট ক্লজটা কি, বা আমি বা সেই কোম্পানিতে আজকে যে এনার্জি বোঝার চেষ্টা করতে হবে। আমি যখন স্টার্ট আপ হয়, তারা প্রচন্ড গ্রাসরুট থেকে কাজ করে, তো তখন তার সঙ্গে যে 1, 2, 4টে ছেলে মেয়ে কাজ করছে, তারা খুব আপন হয়। কারণ সেই এন্টার টিমটা একটা খুব স্ট্রং টিম না হলে কেউ একা করতে পারে না। সেই যে টিম বিল্ডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই যে টিমটা তৈরি হলো, আজকে 5 বছর পরে আমি যখন একটা ভিসিকে দিয়ে দিলাম, তো তখন কি সেই টিমটাকে আমি রাখতে পারলাম? তাদের প্রতি কি যোগ্য ন্যায্য জিনিস আমরা দিতে পারলাম? কারণ প্রথম দিন তো তারা ছিল, তাদের আশীর্বাদ, তাদের গুড উইশেস, তাদের ভালো থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি ভিসি নিশ্চয়ই করবে, কিন্তু ওই স্কেলেবিলিটি যাওয়ার আগে নিজে যদি জার্নিটাতে স্ট্রাগল করা যায়, হোঁচট খাওয়া যায়, লস মেকিং হয়। কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা বেরিয়েছিল আমার একটা ইন্টারভিউ, সেখানে আমি বলেছিলাম যে লস মেকিং ইজ প্রফিট মেকিং। যে লস করেনি সে প্রফিটের মানেটা বুঝবে না, লস থেকে না শিখলে প্রফিট শেখা যাবে না। তো সেটা যদি না করে প্রথম দিন থেকে যদি আমার মনে ভিসি থাকে, তাহলে না আমি ওয়েট করে থাকবো when that day will come, আমার লড়াই করার ইচ্ছাটা থাকবে না। কিন্তু স্যার অনেক সময় না এরকমও দেখা গেছে যারা শুরু করেছে তারা তাদের সমস্ত সেভিং দিয়ে দিয়েছে, মানে যা স্টার্ট আপ বলুন, ব্যবসা বলুন, এন্টারপ্রেনারশিপ বলুন, যাই বলুন, তারা শুরু করেছে একদম ফার্স্ট জেনারেশন, সমস্ত পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংকরাপ্টেড হয়ে গেছে। ব্যাংকরাপ্টেড হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এমনও হয়েছে যে অন ক্যামেরা হয়তো বলাটা ঠিক হবে না, বাট দে কমিট সুইসাইড ইভেন। তো এইটা যেন না করে, ব্যবসাটা ঝুঁকিপূর্ণ ঠিক আছে, কিন্তু এটা একটু আপনি এখানে একটা জিনিস আমি বলবো, দেখো ব্যবসায়ী যারা হয় তারা স্মার্ট লোক হয়। যারা স্মার্ট লোক হয় তারা স্মার্ট কাজ করে। তো হোয়াট ইজ স্মার্ট কাজ? আজকে আমি একটা নতুন ব্যবসা করতে গেলাম, সেই ব্যবসাটাতে আমাকে বুঝতে হবে যে আমার কাছে একটা ওই বাজেট থাকা দরকার যেটা আগামী 6 মাস যদি আমার কোনো বিক্রি না হয় আমি যেন সাস্টেন করতে পারি। আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা লাগিয়ে দিলাম, অ্যান্ড আমি এক্সপেক্ট করে বসে থাকলাম যে আমি কাল সকালবেলা ওটা 300 হবে, তাহলে সেটা তো দ্যাটস এ সুইসাইডাল অ্যাটিটিউড। সেটা নয়। তো স্মার্ট জিনিসটা না শিখিয়ে দেওয়া যায় না। অনেকে বলে যে হাউ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, হয় না। মানে এন্টারপ্রেনার ইট ক্যান বি বেকড, মানে ওটা না তৈরি হতে হবে, ওটা ভেতরে ইনস্টিংক্ট, সেই যে স্মার্টনেস, এভরিথিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাল্টিটাস্কিং করতে হবে। ইউ হ্যাভ টু ডু এভরিথিং, ইউ শুড নো এভরিথিং। আপনি ডিজিটাল মার্কেটিংটাও নিজে জানবেন, প্রোডাক্ট বানানোও জানবেন, ডিজাইনিংটাও জানবেন, তাহলে সামনের লোকটা উইল ক্যানট টেক ইউ অ্যাজ গ্র্যান্টেড।
কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটাও জানতে হবে। আর একটা জিনিস যেটা, এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা নিয়ে প্রশ্ন করলে, সেখানে তো বুঝতে হবে যে হাউ টু হ্যান্ডেল দ্য ফান্ড। যে আজকে আমি কত টাকা লাগাবো তার একটা থ্রেশহোল্ড হয়, একটা ক্যালকুলেটিভ রিস্ক যাকে বলে, সেটা নিতে হবে। সেটা এক একটা মানুষের এক এক রকম ডিসিশন মেকিং পাওয়ার, রিস্ক নেওয়ার ক্ষমতা। ঠিক আছে, বহু লোক একদমই পারে না। কিছু মানুষ ওই রকম ধরনের সাংঘাতিক রিস্ক নিয়ে তারা মিলিয়নিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু অন আ সেফার সাইড ইউ শুড হ্যাভ আ ক্যালকুলেটিভ রিস্ক, সেটা হওয়া উচিত। আর একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে এখনকার দিনে তো সবাই প্রচুর ম্যানেজমেন্ট শেখে, বিজনেসে ছাড়াও নানান রকম স্কিল ম্যানেজমেন্ট শেখে। আই উড রাদার সে যে অ্যাভাব অল দিস ম্যানেজমেন্টস উই অল শুড, যারা সত্যিকারের এই এন্টারপ্রেনার জার্নিতে যাচ্ছে, সামনের রাস্তাটা কিন্তু কঠিন। সামনের রাস্তাটা যেহেতু কঠিন, অ্যান্ড নাথিং, উই শুড নট এক্সপেক্ট এনি মিরাকেল। ঠিক আছে, এভরিথিং উইল কাম ইন হার্ড অ্যান্ড ওয়ে। সেটা যদি আমার মাথায় থাকে, তো তাহলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হবে, যেটা আমাকে সাথ দেবে অসময়, সেটা কিন্তু আমার ওই ব্যাংকের টাকা নয়, সেটা হচ্ছে আমার রিলেশন। ইউ শুড এক্সেল ইন রিলেশনশিপ ম্যানেজমেন্ট। দ্যাট ইজ আ ম্যানেজমেন্ট হুইচ ইউ শুড মানে এভরিডে এক্সেল তৈরি করা। হিউম্যান রিলেশনশিপ সবচেয়ে বড় জিনিস। রাত্রি 2টোর সময় যদি ইফ আই ক্যান কল ইউ ইন এনি ডিস্ট্রেস, দেন আই এম দ্য রিচেস্ট ম্যান। সেটা খুব ইম্পর্টেন্ট। তো রিলেশনশিপ পেজ, কারণ রিলেশনশিপ অ্যান্ড কানেকশন পেজ। মানে এটা যদি একটু এলাবোরেটলি বলেন, রিলেশনশিপ মানে কিরকম রিলেশনশিপ? মানে দেখুন, প্রথম কথা, এখন একটা জিনিস খুব চলে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। ডেফিনেটলি এই নেটওয়ার্কিংটাকেও আর রিলেশনশিপটাকে জুড়িয়ে দিয়ে বলে দিই যে আমরা কি করি, নর্মালি এখন দেখি বিভিন্ন গেট টুগেদারে, সেখানে সবাই সবাইকে কার্ড দিয়ে নেটওয়ার্কিং হয়। এবারে নেটওয়ার্কিংটা মানে আমি আশা করলাম যে আমি একটা কার্ড দিলাম, ওনার যদি কিছু লাগে আমাকে বলবে, বা আশা করলাম যে ওনার তো এত বড় কোম্পানি, আমাকে কেন বললো না। তো এটা না ভাইসি ভার্সা। আমি যখন একটা জায়গায় যাচ্ছি, আমারও না, আই শুড অলসো বি প্রিপেয়ার্ড যে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন। আমার তরফ থেকে সমাজকে দেওয়ার কি আছে, আমার তরফ থেকে ওই অ্যাসোসিয়েশনকে দেওয়ার কি আছে। আই শুড অলসো মেক মাইসেলফ স্কিলড এনাফ, মানে কিছু না কিছু ভাবে আমার এনরিচড হওয়া উচিত, যে আমি, ইট ইজ নট অ্যাবাউট মানি, ইট ইজ অ্যাবাউট কিছু না কিছু হেল্পিং হ্যান্ড, নলেজ শেয়ারিং। এই সবগুলো যদি আমার মধ্যে অ্যাটিটিউড থাকে, আমার কাউন্টার পার্ট বুঝবে হি ইজ আ পার্সন, হি ইজ নট অনলি আ টেকার, হি ইজ ইভেন আ গিভার এন্ড ট্রাস্টওয়ার্দি। ইয়েস। সেকেন্ড হচ্ছে একটা অ্যাটিটিউড অফ লিসনিং, খুব ইম্পর্টেন্ট। এখন মানুষ কথা শুনতে চায় না, শুধু বলতে চায়, নিজেরটা বলতে চায়। ইউ শুড অলসো বিকাম আ গুড লিসনার। শুনলে দুটো জিনিস হবে। প্রথম কথা হচ্ছে, সামনের লোকটাকে আগে বলতে দিলে তারটা শোনা যায়, তার সেটার থেকে নিজে আরো বলা যায়। আর সে লোকটা যখন দেখে যে সামওয়ান ইজ গিভিং মি পেশেন্ট হিয়ারিং, সে তার প্রতি তবে আমার কথা শুনবে। মানে খুব সিম্পল বলি, এটা খুব, এখন লোকে প্রচন্ড সেলফি তোলে, তো প্রচুর ছবি তোলাটা এখন একটা রিলিজিয়ন হয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর ফটো ক্লিকড ইন আ ইভেন্ট, টিপস বলি, ইউ বেটার ক্লিক আ ফটো ফর হার। তো সে ইনএভিটেবলি তোমার ছবিটা তুলে নেবে। ও আচ্ছা, ঠিক আছে, মানে আগে তাকে হেল্প করো, তাহলে সে আমাকে একদম ইটস লাইক আ স্কোয়াশ কোর্ট। তুমি যত জোরে দেবে ততটাই ফেরত আসবে। তো এই জন্য এটাই আমি বলছি যে একটা তো এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখা দরকার। আর শুধু কার্ড দিলে নেটওয়ার্কিং হয় না, এই নেটওয়ার্কিং এর সঙ্গে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট। আমি কখনো শুনলাম যে কারোর একটা সমস্যা হয়েছে, তার কাছে এগিয়ে গেলাম, তাকে আমার কিছু কানেকশন দিলাম, তিনিও সেই কানেকশন দেবে, তবেই হরাইজনটা বড় হবে। এবং বিভিন্ন ভালো ভালো মানুষ আইডেন্টিফাই করতে হবে, যে সমাজে সব ধরনের মানুষ ইম্পর্টেন্ট। দের ইজ নো ব্যাড ম্যান ইন দিস সোসাইটি। আমার কথায়, যে যার মতন করে ভালো, ঠিক আছে, যার সঙ্গে আমার মানসিক ডিফারেন্স আছে তার সঙ্গে আমি দূরত্ব রাখবো, কিন্তু ঝগড়া করবো না। কারণ আমি জানি না যে কোনো একটা সার্টেন ডেতে সেই মানুষটাই আমার উপকারে আসতে পারে। ইউ শুড নট ক্লোজ এনি অফ ইউর ডোরস। তো এই যে অনেক রাগ হয়ে গেছে, এর সঙ্গে পোষাচ্ছে না, এটা নয়। ইফ ইউ ডোন্ট লাইক সামওয়ান, ডোন্ট ইন্টারাক্ট উইথ দেম, বাট ডোন্ট ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু পে করবে। কারণ আমরা জানি না যে কোথায় কখন। আমি তো আমার জীবনে আমার মনে হয় যে যতগুলো কানেকশন আর মিরাকেল ঘটেছে, সেটা শুধুমাত্র রিলেশনশিপের জন্য। তো সুতরাং এটা আমি আমার জীবনে হ্যান্ডস অন অভিজ্ঞতা থেকে বলছি।
যে যা কিছু পেয়েছি, ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই। কোভিডের সময় যখন সব বন্ধ, এরকম একটা অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে, তার 3 মাস আগে আমার বাবা মারা গেছেন। তো উই ওয়াজ অলরেডি ইন আ ট্রমা। ডিসেম্বরে বাবা মারা গেছেন, মার্চে কোভিড, আর মার্চ এপ্রিল মে জুন যখন হতে থাকলো, তখন দেখলাম যে না, দেন ইটস ফিনিশ। 20 বছর ধরে 22 বছর ধরে যেটা বানিয়েছি এটা ফিনিশ হয়ে যাবে চোখের সামনে, এবং আমার বাবা থাকবেন না ওটা দেখার জন্য। তো অল অফ এ সাডেন আমি ভাবলাম যে আমি যদি হেরে যাই তাহলে তো মাই এন্টার টিম উইল, দেখুন কিরকম অদ্ভুত ব্যাপার। অল অফ এ সাডেন আই গট আ ফোন কল ফ্রম ব্যাঙ্গালোর, ফ্রম রেড ক্রস সোসাইটি। রেড ক্রস সোসাইটি থেকে আমাকে ফোন করে বললো, আই ইউ মিস্টার ইন্দ্রনীল দেব? হ্যাঁ। উই কেম অ্যাক্রস আ ডক্টর ইন ক্যালকাটা, আই মেট হিম ইন অ্যান এয়ারপোর্ট। তো তাকে আমি একদিন আলোচনা হচ্ছিল, কথা বলছিলাম। তো উই আর লুকিং ফর 2600 কোভিড বেডস। 2600? তো তখন আমাকে ওই ডক্টর বললেন, আই নো আ জেন্টলম্যান কল ইন্দ্রনীল দে, দে হ্যাভ আ ব্র্যান্ড, you can contact him. So that's why I'm calling you. Will you be able to do this thing? Bhavisha, it was a biggest learning in my life. যখন সব বন্ধ, ডিএম এর পারমিশন নিয়ে বাইরে থেকে ওই 2600 বেড বানিয়ে সব কোভিড সেন্টারে দিয়েছিলাম, সেটা একটা ইটসেলফ চ্যালেঞ্জ। আমরা সবাই জানি আমরা কিভাবে বেরিয়েছি, এবং তার জন্য হয়তো আমি আমার কোম্পানিটা সার্ভাইভ করতে পেরেছি। আই এম গ্রেটফুল টু গড। ওই এক ভদ্রলোক, কোনোদিন তার মনের কোনায় কোথাও আমি ছিলাম যে সে রেফার করেছিল, তো আমরা জানি না, ডাক্তার একজন এন্টারপ্রেনিয়রকে রেফার করলো, এবং আমরা জানি না যে আমাদের আর 5 মিনিট পরে আমাদের জন্য কি ওয়েট করে আছে। তো ইউ শুড অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ ডান গুড, ইউ উইল ডেফিনেটলি গেট গুড। তো এই জন্য আমি বলি রিলেশনশিপ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটাকে আমরা যদি আরো বেশি করে নার্চার করি, আমরা যদি আরো আমাদের কন্ট্রিবিউশন দিই সামনের লোকটাতে, তাহলে আমিও এক্সপেক্ট করতে পারি যে আমি কিছু পাবো। এটা কিন্তু খুব বড় লেসন, মানে আমার জন্য যেমন লেসন, আমাদের শ্রোতাদের জন্য তেমনি সেরকম। এগুলো সবই শেখা জীবন থেকে। আমরা তো আর ম্যানেজমেন্ট শিখিনি, ঠিক আছে? মানুষই আমাদেরকে ম্যানেজ করতে শিখিয়েছে এবং তাদের থেকেই শেখা আর কি। তো বাট ডেফিনেটলি এই শিক্ষাগুলো যদি আমার ধারণা যে সঠিক, তাই জন্য এখনো সৎ পথে সঠিকভাবে এতগুলো মানুষকে নিয়ে একটা অর্গানাইজেশন চালাতে পারছি। এবং অ্যাজ এ ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়র এইভাবে চালানো, এটা বড় কথা। মানে মানুষ তো আগেই হেরে যায়, কতবার কত চ্যালেঞ্জ আছে। এর সাথে আমি একটা চ্যালেঞ্জ আসলো বলে জিজ্ঞাসা করছি, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় আপনাকে বা হয়েছে? চ্যালেঞ্জের সংজ্ঞাটা তো চেঞ্জ হয়ে গেছে, তখনকার চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট ছিল। বুঝলো, যেমন একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আমি আসলাম যে মেটালের ফার্নিচার, লোকেরা বলতো কারেন্ট মারবে না তো শুলে, এরকমও শুনতে হয়েছে, ঠিক আছে? তো সেসব কাটানোটা, মিথ কাটানোটা একটা কঠিন ব্যাপার ছিল। ফিনান্স ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাড়িতে ছিল, কারণ যেহেতু আমরা একাডেমিক্যালি ভালো ছিলাম, আমি আর আমার ভাই দুজনে মিলে আজকে এই আইরেনি, মানে হি ইজ দ্য বিগেস্ট পিলার বিহাইন্ড আইরেনি। তো সেও একজন মানে শিক্ষিত মানুষ, যে ম্যানেজমেন্ট পাস করে চাকরি না করে, এবং বাবা মায়ের খুব দুঃখ ছিল যে আমরা সরকারি চাকরি না করে ব্যবসা করছি। আত্মীয় স্বজনের মধ্যে কোনো, আর আমাদের তখনকার সময় তো ভালো মেয়েও পাওয়া যেত না। এখনো স্যার এইটা একটা সমস্যা, আমি সেদিনই শুনলাম। হ্যাঁ, তো সুতরাং বাট এই যে সেই পরিবার ফ্যামিলি থেকে, সেটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ভবিষ্যৎ কি ছিল, এমন একটা জিনিস নিয়ে ব্যবসা করতে আসলাম, এই ইন্টেরিয়র ডিজাইনিং, তারপরে ফার্নিচার। সত্যি কথা বলতে যে উপদেশ দেওয়ার মতন কেউ ছিল না, এমন কোনো মানুষ ছিল না যার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারতাম যে কোনটা করলে ঠিক, কোনো রেফারেন্স ছিল না তো কি করলে ঠিক, কে বুদ্ধি দেবে। শুধু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বাবার ভ্যালুজ। যে একটা জিনিস বলেছিল যে 1 টাকা চুরি করাটা যেমন চুরি, আর 1 কোটি টাকা 20 টাকাটা চুরি, দোজ দ্য সেম, অনলি দ্য জিরো ম্যাটার্স। তো সুতরাং অনেস্টির কোনো অল্টারনেটিভ নেই, এবং দ্যাট উইল গিভ ইউ এগুলো শুনতে বুকিশ লাগে, বাট ডেফিনেটলি অনেস্টির কোনো অল্টারনেটিভ নেই। তার কারণ হচ্ছে কি, একটা মানুষ যদি মিথ্যে কথা বলে, আমরা তো কাস্টমার ইন্টারাক্ট করি, তো আমাদের তো অনেক সময় কাস্টমারকে বলতে হয় যে স্যার আপনার এখন যাবে না পরে যাবে। তো আমি যদি এখন বলি একটা মিথ্যে কথা, 10 মিনিট পরে আমি ভুলে যাবো, আমাকে আবার আরেকটা মিথ্যে বলতে হবে। আর যদি একবার সত্যি বলি, তাহলে আমাকে একটাও মিথ্যে বলতে হবে না। ইয়েস ইয়েস, দ্যাট ইজ দ্য, দিস আর ভেরি স্মল থিংস। খুব প্রয়োজন না হলে, মানুষের লাইফ সেভিং না হলে মিথ্যেটা না বললেই চলে, চেষ্টা করলে হয়। আসলে লাইফটা খুব সিম্পল, আমরা কমপ্লেক্স করে ফেলি।
কোনো কমপ্লেক্স কিছু নেই। রিলেশনশিপকেও আমরা কমপ্লেক্স করে ফেলি, যার জন্য সেটা কাজে এফেক্ট হয়, আর কাজে এফেক্ট হলে প্রোডাক্টিভিটিতে এফেক্ট হয়, আর পুরো একটা ইকোসিস্টেম নষ্ট হয়। সো আর সবচেয়ে কি, যেভাবে পৃথিবী এগোচ্ছে এবং মানুষের যে প্রসপেরিটি আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে, প্রচুর কাজ করার আছে, ঠিক আছে, এবং স্কোপ এত আছে যেভাবে, মানে আই উড অলসো লাভ টু অ্যাড অন সামথিং, যে যারা ইয়াং এন্টারপ্রেনার, যারা নতুন করে ব্যবসা করতে চাইছে, আমি তো বলবো একটা দারুণ একটা ছোট্ট জিনিস শেয়ার করতে পারি। এই যে ধরে নেওয়া যাক ভারতবর্ষ প্রচুর আইটেমে চায়না থেকে অ্যান্টি ডাম্পিং করে দিয়েছে ইম্পোর্ট, ঠিক আছে, তা ইম্পোর্ট করতে দেবে না। তার কারণটা হচ্ছে কি, আইডিয়াটা হচ্ছে যে আপনি দেশে বানান, সময় লাগবে, ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু বিশ্বাস করে ভাবিস গত 5 বছরে যে প্যারাডাইম শিফট হয়েছে, একটা ডাইনামিক গ্রোথ হয়েছে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। আমরা একটা সার্টেন পার্সেন্টেজ ইম্পোর্ট করতাম, সেটা কমে এখন 10% এসে গেছে। মানে প্রয়োজন হচ্ছে না, ভারতবর্ষ ইজ এনাফ, আমরা নিজেরা সেই জিনিস তৈরি করছি। এত স্কোপ আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। মানে আই এম টকিং অ্যাবাউট মাই ইন্ডাস্ট্রি বিকজ আমি এটা সম্বন্ধে বেশি জানি, যে এই যে ইন্টেরিয়ার এর অ্যালাইড প্রচুর প্রোডাক্ট আছে, তার ব্যবসাটা এবং যেভাবে গ্রো করছে তার ব্যবসাটা কিন্তু যদি কেউ সিরিয়াসলি করে তাহলে এন্ডলেস মার্কেট আছে। সুতরাং দ্যার ইজ নো এন্ড টু এন্টারপ্রেনারশিপ, প্রচুর সুযোগ আছে, প্রচুর নতুন নতুন আইডিয়া আসছে, নতুন কি টেকনোলজি আসছে, নতুন কি প্রোডাক্ট আসছে। আমরা যদি সেটা দেখি এবং সেটা যদি আমরা এখানে ডেভেলপ করার চেষ্টা করি, মার্কেট সাংঘাতিক, প্রচুর মানুষ তো করছে না, আমাদের চোখের সামনে দেখছি। তো সুতরাং তাদের গ্রোথ সাংঘাতিক। স্যার চ্যালেঞ্জেস এর তো আপনি আমাকে বলছেন কি চ্যালেঞ্জেস আসতে পারে। আচ্ছা, আপনাদের বিজনেসটা তো লেবার সেন্ট্রিক বিজনেস, কিন্তু আজকের দিনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টাইমে রোবোটিক টেকনোলজি আমাদের মেডিকেল সেক্টরেও চলে এসেছে, রোবোটিক সার্জারি হচ্ছে। তো আজকে যে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে রোবোটিক ব্যাপারটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা কিরকম ভাবে হেল্প করছে, আর সেটা এই ম্যান পাওয়ার মানে লেবার সেন্ট্রিক বিজনেসটাকে কিভাবে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্যারালালি কিভাবে আপনারা চলার চেষ্টা করছেন? এটা তো মানে একটা বড় শিফট হয়েছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। রোবোটিক্সটা এত বেশি এসে গেছে, সিএনসির ইনভলভমেন্ট এত বেশি, এক একটা বড় বড় ফ্যাক্টরিতে হার্ডলি 15-20 জন, যারা খুব মানে ফুললি রোবোটিক যেসব ফ্যাক্টরি, সেখানে 15-20 জন লোক হলেই যথেষ্ট, যেখানে আগে 400-500 লোক থাকতো। যে সেভাবেই, কারণ ফার্নিচারের ডিজাইন লাইনটাও ডিফারেন্ট হয়ে গেছে। এখন মূলত ফ্ল্যাট প্যাক ফার্নিচার সবচেয়ে বেশি চলে, মানে যেহেতু যেসব শিপমেন্ট করতে সুবিধে, যে পুরো একটা আলমারি একটাই ফ্ল্যাট বক্সের মধ্যে এসে যায়, এইগুলোকে বলে ডিআইওয়াই, ডু ইট ইয়োরসেলফ ধরনের ফার্নিচার। আমি নিজে গিয়েও ফিট করতে পারি বা কোনো ফিটার গিয়ে ফিট করবে। তো এটা বেসিক্যালি একটার সঙ্গে আর একটা মিনি ফিক্স ডাবল দিয়ে ফিট হয়। তো সেখানে একটা বড় ইনভলভমেন্ট, মানে তাহলে সেই যে স্কিল্ড যারা লেবার ছিল তাদের কাজটা ডেফিনেটলি অনেক কমে গেল। সেটা তো আমরা আইটিতেও দেখেছি, একই ব্যাপার, কম্পিউটার কত মানুষের কাজ নিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কাজ কমে গেছে, তার কারণ ইন্ডাস্ট্রিটা এত বড় হচ্ছে। তো আজকে যেখানে 10টা ফ্যাক্টরি ছিল সেখানে 2000 ফ্যাক্টরি হচ্ছে, তাহলে কোথাও না কোথাও কাজের জায়গা আছে। ভারতবর্ষেই ম্যানুফ্যাকচারিং এত বড় করে হচ্ছে এখন। তো যারা জেনুইনলি গ্রো করতে চায় তো তারা ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেতে পারে। আর তবে একটা জিনিস কি আছে, ম্যানুফ্যাকচারিং আর রিটেলিং ইজ এ ডিফারেন্ট বল গেম, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং করে রিটেলিং করাটা খুব টাফ, খুব কম লোক ভারতবর্ষে সাকসেসফুল হতে পেরেছে। ভালো ম্যানুফ্যাকচার করে সারা ভারতবর্ষে জিনিসটা বিক্রি করাটা খুব সোজা। তার কারণ হচ্ছে শিপমেন্টের জন্য ট্রান্সপোর্টের একটা সাংঘাতিক ভালো ভালো আমাদের প্রচুর বাঙালি এরকম অর্গানাইজেশন এসছে যারা সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে, তো তাদের হেল্প নেওয়া যেতে পারে। আর এটা তো আমরা রোজ ফ্লিপকার্ট এসে দেখছি যে কিভাবে শিপমেন্টটা হয়। তো একটা তো গেল এই জিনিস, কিন্তু স্ট্রাগল থাকবেই। এবার ঘটনা হচ্ছে যে ম্যান পাওয়ার রিটেনশন বলেও একটা ব্যাপার আছে, সেটা একজন লিডারের ক্রেডিট, যে আমি একটা স্কিল ম্যান পাওয়ার তৈরি করলাম। একটা ম্যান পাওয়ারকে যে কোনো অর্গানাইজেশনে গেলে তার একটা সময় লাগে সেই স্কিলটা তৈরি হতে,
সেই স্কিল ম্যান পাওয়ারটাকে রিটেন করাটাও মালিকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন সেটা ভাইসি ভার্সা, কারণ কি যেহেতু ভালো কাজের জানার লোক সংখ্যা কম, ফ্যাক্টরির সংখ্যা বেশি, তাই এরাও একটু ভোলাটাইল, এরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। সেটা ডিপেন্ড করছে যে ফ্যাক্টরি ওনার সে কি করে সেই ম্যান পাওয়ারকে রিটেন করবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। স্কিলড ম্যান পাওয়ার, হ্যাঁ, মানে এটা এরকম আমি বলবো না যে এর কোনো ফুল প্রুফ থিওরি আছে বা এটা খুব ইজিলি সলিউশন আছে। এটা ম্যান টু ম্যান, 1:1 হ্যান্ডেল করতে হয়। কারণ একটা লোক যাকে তৈরি করা হলো শুধু ইগোর জন্য বা কোনো কিছুর জন্য ছেড়ে দেওয়াটার মধ্যেও খুব বুদ্ধিমত্তা নেই। আবার তার প্রচুর ট্যান্ট্রামও সহ্য করা যাবে না, কিন্তু ফাইনালি আমার কাস্টমাররা ওয়েট করে আছে প্রোডাকশনের জন্য। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা 1:1 বিভিন্ন মানুষ তার অর্গানাইজেশনে সেভাবে হ্যান্ডেল করে। এবার ম্যান পাওয়ার হ্যান্ডেল করাটাই সবচেয়ে টাফ জিনিস। স্কিল্ড আনস্কিল্ড ম্যান পাওয়ারকে হ্যান্ডেল করাটা একটা বড় ম্যানেজমেন্ট। তো সেটা যে যেভাবে করে, তবে এখনকার দিনে ওই মালিক কাজের লোকের কনসেপ্টটা নেই। এখানে একে অপরের সঙ্গে পাশাপাশি বসে কাজ হয়। এখন ওপেন অফিস সিস্টেম, ঠিক আছে, ম্যানেজার এক্সিকিউটিভ স্টাফ সব একসঙ্গে বসে। তো সেখানে না এটা একটা টিম হিসেবে কাজ হয়। তো যখন আরেকটা খুব ইম্পর্টেন্ট, আজকে যে ম্যান পাওয়ার রিটেনশন নিয়ে আমার চিন্তা, আজ যদি সেই ম্যান পাওয়ারকেই আমি অথরিটি দিয়ে দিই, তো তাহলে তার দায়িত্ব থাকবে কোম্পানি গ্রোথে। তাকে সেই কোম্পানির কোথাও না কোথাও একটা পার্ট তৈরি করতে হবে, তাহলে সে ছেড়ে যাবে না। সে যদি দেখে আমার একটা অথরিটি আছে, আমার একটা সে আছে, তাহলে সে ভাববে না আমিও কেউ। একটা ফ্যামিলি সেই জন্যই থাকে, কারণ ফ্যামিলিতে মানুষ কিছু বলতে পারে, অন্যের ফ্যামিলি গিয়ে তো বলে না। তো আমরা যাদের সঙ্গে, আমি ইনফ্যাক্ট আমার অর্গানাইজেশনেও যারা আমরা একসঙ্গে কাজ করি, তাদেরকে একটা কথা বলি, যে দেখো, হার্ডলি ইউ স্পেন্ড 7 to 8 hours in your home. You spend maximum time in traveling and in your office. So it is your bigger home. So whenever you are coming to an organization, you are blessed enough that you got a job or something like that. তোমার মতন আরো 3000 লোক দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করে, তারা এই সুযোগটা পায়নি। Why not you avail this a chance and give your best? If you give your best, any good company will also reward. তো এটা এক ধরনের হ্যান্ড হোল্ডিং, এবং এই ধরনের একটা যদি ইকোসিস্টেম তৈরি করা যায়, একটা বন্ধুত্বপূর্ণ যদি একটা পরিবেশ তৈরি করা যায়, তাহলে যারা কাজ করছে তাদেরও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজই করুক না কেন, তাকে তার যোগ্য সম্মানটা দেওয়া। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ শুড, কারণ আজকের ডেটে আমরা কেউ একা কিছু চালাতে পারি না, আমাদের প্রত্যেককেই লাগে। তো তাকে যদি তার যোগ্য সম্মান দেওয়া যায়, তাহলে ম্যান পাওয়ার রিটেনশনও হবে। ম্যান পাওয়ার রিটেনশন একটা বিশাল বড় চ্যালেঞ্জ আজকের দিনে, যেরকম অ্যাট্রিশন রেট। আচ্ছা স্যার, এই ফার্নিচার ইন্ডাস্ট্রি, এটা তো মানে ডেটা বলছে যে সব থেকে বেশি ইন্ডিয়ার মধ্যে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সেটা হলো অর্গানাইজ সেক্টর, এবং লোকাল প্লেয়াররা সেটাকে বেশি বিজনেসটাকে চালাচ্ছে। তো এটা সম্বন্ধে যদি আপনি বলেন, কারণ আর যারা অর্গানাইজ সেক্টর আছে সেটাতে মাত্র 5টা গুনে গুনে বা 6টা গুনে গুনে বড় বড় কোম্পানি আছে যারা সেই অর্গানাইজড ভাবে ফার্নিচার ইন্ডাস্ট্রি চালাচ্ছে, বাদ বাকি পুরোটাই আনঅর্গানাইজড এবং লোকাল প্লেয়ার্স। এটা সম্বন্ধে যদি আপনি এটা না, এর যে ফিগারটা খুব ড্রাস্টিক্যালি আরো খারাপের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যারা আমাদের মতন যারা সিরিয়াস অর্গানাইজ রিটেল স্টোর চালায়, তারা কিন্তু একটা বিরাট ডাউনফল দেখছে বিকজ অফ দিস আনঅর্গানাইজ। সেটা কিরকম? উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য প্রফেশন, একজন কার্পেন্টার, সে কারোর বাড়িতে তাকে ডেকে আনা হচ্ছে যে আমার বাড়ির একটা ফার্নিচার বানিয়ে দাও, ইন্টিরিয়ার শব্দটা বিকেম ফ্রি, মানে জিনিসটা ভ্যালুলেস করে ফেলেছে। তো তারা কি করে, তারা বিভিন্ন ম্যাগাজিন থেকে দেখে টেকে একটা সস্তার মধ্যে প্রথমে একটা বাজেট বলে কাজটা আরম্ভ করে দেয়। তো সেই বাজেটে যে কোয়ালিটি হওয়া সম্ভব সেটাই হয়। তারপর একটা মানসিকতারও ব্যাপার আছে, যে একজন কার্পেন্টারকে 2000 টাকা দিলেও যে কাজ করবে, সে 200 টাকা দিলে একই কাজ করবে। মানে 2000 টাকা দিলে খুব ভালো করতে পারবে না, বিকজ অফ দ্য মেন্টালিটি, যেটা একটা ব্র্যান্ড কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না। এবারে কি হচ্ছে কি, যে আমরা দেখছি যে, অ্যান্ড দিস ফিগার্স আর অলসো ফ্রম দ্য বিগেস্ট কোম্পানিজ, বিকজ আমাদের নিজস্ব ব্র্যান্ড ছাড়া ভারতবর্ষের সব টপ ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি স্টোর্স আছে। তো আমরা উই অলওয়েজ কাম অ্যাক্রস ইন ডিসকাশন। তো এটা কিন্তু একটা বড় একটা ফ্ল্যাটে একটা লোক ঢুকছে, যে একটা লোকের আলমারি বানিয়ে দিচ্ছে, খাট বানিয়ে দিচ্ছে, রান্নাঘর বানিয়ে দিচ্ছে,
তাকে দেখে সেই ফ্ল্যাটের আর বাকি 8জন লোকও বানিয়ে নিচ্ছে, কিন্তু এবং এরা কিছুতেই কোনো অর্গানাইজ ফার্নিচার প্লেয়ারের কাছে এই ক্লায়েন্টে যেতে দেয় না। দে উইল ডু এভরিথিং। এটার ফলে কিন্তু এবার দেখুন, জিনিস বোঝার চেষ্টা করুন, তাহলে তারও তো আর্নিং দরকার, এগ্রি। এবার তার কাছে 4টে লোক কাজ করে, কিন্তু এই যে অর্গানাইজ ফার্নিচার প্লেয়ার, এটা সার্কুলেশন অফ মানি, সেখানে তো হিউজ এত মানুষ কাজ করে। এবার ওই ক্লায়েন্টরা কি হয় যে অড জবস করে দিচ্ছে, এই কাজটা করে দিচ্ছে, ওই কাজটা করে দিচ্ছে। এবং আমি খুব ইন্টারেস্টিংলি বলতে খুব অবাক লাগছে যে এখনো আমি দেখেছি বহু সংখ্যক ক্লায়েন্টকে তারা না ডিজাইনার আর্কিটেক্টের থেকে বেশি মিস্ত্রির কথা বেশি বিশ্বাস করে। হ্যাঁ, অদ্ভুত একটা মেন্টালিটি। হ্যাঁ, মানে ধরুন একটা কোনো পার্টিকুলার চেয়ারকে একটা মিস্ত্রি এসে বললো যে এটা কি 2000 টাকায় পাওয়া যায়, তো দ্যাট ইজ বাইবেল। মানে তার মেরিট ভাবাটারও অনেক সময় ভাবে না যে ও তো তাই বলেছিল। তো আমরা যে সমাজে বাস করছি সেখানে এই এডুকেশনটাও দরকার। যে প্রথম কথা দেখুন, আপনি যদি একটা অর্গানাইজ সেক্টর থেকে সে যে কোনো ব্র্যান্ড হোক কেনেন, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা পাবেন তার একটা ওয়ারেন্টি পাবেন, তার একটা ডেফিনেটলি বিল পাবেন, আপনি একটা ইনভয়েস পাবেন এবং লাইফ লং সার্ভিস পাবেন। এবং শুধু তাই নয়, তাতে আপনার বাড়িতে যারা আসবে তারা যখন দেখবে যে আপনি একটা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করছেন, এবং ব্র্যান্ড হলেই এক্সপেন্সিভ হবে এরকম নয়, আপনার বাজেটের মধ্যেই ব্র্যান্ড প্রচুর পাওয়া যায়, তাহলে আপনার টেস্টও প্রকাশ পাবে এবং আপনি ইউ উইল অলসো লিড আ মডার্ন লাইফ। কারণ একটা জিনিস বুঝতে হবে যে সোকল্ড কার্পেন্ট্রি জব যেটা বাড়িতে বসে হয় আর যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়, দুটো এক কখনোই হতে পারে না। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে ফার্নিচারটা বাড়িতে বসে বানানো হয় সেটা ডিসম্যান্টেল করা যায় না, কিন্তু যে ফার্নিচারটা মডুলার হয় সেটা ডিসম্যান্টেল করে তার একটা রিসেল ভ্যালু আছে, সেটা আমি শিফট করে আর একটা ফ্ল্যাটে নিয়ে যেতে পারি। এই ছোট ছোট এর জন্য কাস্টমারদের কোনো ত্রুটি নেই, কারণ সে নো হাউটা তাদের নেই। এই নলেজটা বড় বড় ব্র্যান্ড যারা, তাদেরই বোঝানো উচিত যে কেন কাস্টমার অর্গানাইজ সেক্টর থেকে কিনবে আর কিনলে তারা কি কি বেনিফিট পাবে। তাহলে এই ব্র্যান্ড কনসিয়াসনেসটা তৈরি করা আর কি খুব ইম্পর্টেন্ট। ব্র্যান্ড কনসিয়াস, আজকে মোবাইলটা কিনতে যাওয়ার সময় ব্র্যান্ড করছি, ঠিক আছে, আর একটা কার্পেন্টারকে বলা হচ্ছে যে আলমারিটার দাম কত পড়বে, তখন বলা হলো 50,000 টাকা পড়বে। 50,000 টাকার মধ্যে কি আছে সেটা জানলাম না, আর তারপরে 2 বছর পরে যখন ওটা নষ্ট হয়ে যাবে তখন কার্পেন্টারকে ব্লেম করা হবে। তো উই অলসো হ্যাভ টু বি লিটল এডুকেটেড, আমাদের একটু মার্কেট রিসার্চ করা উচিত। এবং ডেফিনেটলি আমি বলবো যে দেখুন, মানুষ ব্র্যান্ড কনসিয়াস মারাত্মক হচ্ছে। আজকে একটা পার্টিকুলার ফিল্ড বলি, আজ থেকে 10 বছর আগে কেউ ভাবতে পারতো না যে এটা বেডের উপরে পেতে শুয়ে গদিটাও 1 লাখ টাকায় কেনা যায়, এটা ভাবতে পারতো না। আজকে লোকে ব্র্যান্ড স্টোরে গিয়ে ম্যাট্রেস কিনছে, কারণ মানুষ আর্গোনমিক সম্বন্ধে অ্যাওয়ার হচ্ছে। এটা আরবান এরিয়াতে যত বেশি হচ্ছে, রুরালে একটু কম, কিন্তু এই অ্যাওয়ারনেসটা উভয়েরই দরকার। তাতে কিন্তু ইন্ডাস্ট্রিটা বড় হবে, কারণ কন্ট্রিবিউশন, আপনি একটা বড় ব্র্যান্ডে কিনলে সেখানে তাদের সঙ্গে এত লোক জড়িত, একটা ফ্যাক্টরিতে এত লোক জড়িত, তাহলে সেটা আরো ভালো করে চলবে, সার্কুলেশন অফ মানিটা হবে। আর আরেকটা জিনিস যেটা হয়তো অন দ্য ক্যামেরা বলা উচিত নয়, সেটা হচ্ছে যে একটা জেনুইন, একটা পাকার, মানে একটা ব্যাংকের টাকা সার্কুলেশন হবে, সেখানে কোনো ক্যাশ ইনভলভমেন্ট কম হবে, তাহলেই অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথটা হবে, সবারই ভালো হবে। আপনি রুরাল সেক্টর বলে বললেন, এবার আমি একটু ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি। মানে আমি একটু ডেটা ড্রিভেন একটু আপনাকে কথা বলছি। সেটা হলো, আমি একটা জায়গায় ডেটা দেখে বলছি যে 2023 কে বেস করে 2024 থেকে 29 এর একটা ফোরকাস্টিক রিসার্চ করা হয়েছে। সেই রিসার্চে দেখা গেছে যে 2024 এ 27%, 27 পয়েন্ট সামথিং, মানে আমি 27% বিলিয়ন ডলার একটা মার্কেট আছে ইন্ডিয়াতে ফার্নিচারের। সেটা ধরা হচ্ছে যে ফোরকাস্ট করা হচ্ছে 2029 এ গিয়ে সেটা হয়ে যাবে 48% বিলিয়ন ডলার। তাহলে চিন্তা করা যায়। আর সেটাও কি সিএজিআর এর রেট হচ্ছে, সেটা হচ্ছে 10.80%। তো সেটা তো হিউজ একটা মার্কেট ইন্ডিয়ার জন্য। কিন্তু এখানটাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মার্কেটটা আসছে আরবান এরিয়াস থেকে ইন্ডিয়ার। আপনি যেহেতু বেঙ্গলে বেশি ব্যবসা করেন, সে কারণে আমি ইন্ডিয়ার কথা না বলে একটু বেঙ্গলে আসি।
বেঙ্গলের যে আজকে আরবান এরিয়া গুলো আছে, মানে বেসিক্যালি কলকাতা সংলগ্ন এরিয়া আর সিটিজ গুলো বাদ দিলে আমরা যখন রুরালে যাচ্ছি সেখানকার মার্কেটটা কিরকম ফার্নিচারের? এখানে না আমি একটু ছোট্ট কন্ট্রাডিক্ট বলবো না, একটু অ্যাড অন করবো। এটা হচ্ছে আজকে এই যে আমরা বুঝলাম যে না আরবান এরিয়াতে বিক্রিটা অনেক বেশি, তার একটা ডেটা রয়েছে, রুরাল এরিয়াতে নেই, ফিগারটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আর কারণটা হলো আরবান এরিয়ায় যেটা বিক্রি হচ্ছে সেটা অনেকটাই অর্গানাইজ সেক্টরে বিক্রি হচ্ছে এবং সেটা ডকুমেন্টেড আছে, তার ফিগারসগুলো আপনার কাছে আছে। বাট যেটা রুরালে বিক্রি হচ্ছে সেটার ফিগার নেই, বিকজ সেখানে একটা হিউজ পরিমাণ ট্রানজাকশনটাই ক্যাশে হচ্ছে। হাউ উইল ইউ ইভ্যালুয়েট, জানবেন কি করে? তার ডেটা শেয়ারিং তো নেই, হচ্ছে প্রচন্ড বাড়ছে, বরঞ্চ টায়ার 2 টায়ার 3 সিটিতেই সবার টার্গেট। অফকোর্স ফার্নিচারের তো মানে অ্যাটলিস্ট ফার্নিচার তো এভরি ব্র্যান্ড ইজ ট্রাইং টু মুভ টু টায়ার 2 টায়ার 3 সিটি, মানে এখানে স্যাচুরেটেড মার্কেট হয়ে যাচ্ছে। ইয়েস বিকজ এই সিটিটা তো আর এখন লেন্থ এন্ড ব্রেথে খুব বাড়ছে না, হাইটে বাড়তে হবে, ঠিক আছে? কিন্তু ওখানে তো বিরাট মার্কেট এবং সবারই লাইফস্টাইল দেখুন। আজকে এই যে 5 ইঞ্চির মোবাইল স্ক্রিন, এটা সবার জন্য সেম, ঠিক আছে? আজকে আপনার বাড়ির যে হোমমেড তিনিও যা দেখছেন, মুকেশ আম্বানি মেয়েও তাই দেখে, কোনো ডিফারেন্ট তো নেই, আলাদা মোবাইল তো কিছু নেই। তো এভরিওয়ান ইজ, সবারই অ্যাক্সেস আছে ফর বেটার লিভিং। তো সুতরাং অ্যাসপিরেশন লেভেল মানুষের মারাত্মক বেড়েছে। এখন এই কি হয়েছে যে নলেজ না থাকার জন্য, নো হাউ না থাকার জন্য কাস্টমাররা অনেক সময় ভুল জিনিস কিনে ফেলছেন, আনঅর্গানাইজ সেক্টর থেকে কিনে ফেলছেন। সেই জন্যই ব্র্যান্ডরা চাইছে যে আমরা যদি সাবারবে যেতে পারি, কারণ সেখানেও যদি ব্র্যান্ড দিতে পারি তাহলে নিশ্চয়ই মানুষ কিনবে। তখন আপনি যখন ফিগারটা অ্যাকুমুলেট হবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মার্কেটটা অতটাও কিন্তু ডাউন নয়, সেখানেও প্রচুর প্রচুর ভালো মার্কেট। বায়ার তো বাইরে, এখানে তো অনেক স্যাচুরেটেড। আর তারপরে কি কলকাতা শহরে যদি বলি আমি, এখানে না ওই এমআইজি, আপার এমআইজি, এইচআইজি এর সংজ্ঞাটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সেটা আগেকার দিনের যে ভাগটা ছিল সেটা এখন নেই, এখন অনেকটা ডিফারেন্ট হয়েছে। তো ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য ফিগার। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে ফিগারসগুলো তুমি বললে, ইট ইজ ডেফিনেটলি ট্রু যে ফার্নিচার আর ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রি ইজ সাচ আ বুমিং ইন্ডাস্ট্রি। মানে ভারতবর্ষ কোথায় চলে যাবে, ওই যেটা বললাম যে চায়না থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে এবং এখানে প্রচুর যেভাবে হাউজিং হচ্ছে, তো সুতরাং এদের জন্য তো লাগবেই। তো পিপল ক্যান রিয়েলি থিঙ্ক অফ দিস বিজনেস ভেরি সিরিয়াসলি। মানে ফার্নিচারটা কোনো একটা সাইড ব্যবসা নয়, ইটস আ ভেরি সিরিয়াস বিজনেস, সম্মানের প্রেস্টিজের বিজনেস। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো যে যারা ফার্নিচার ব্যবসায় আসতে চায় বা ইন্টেরিয়ার ব্যবসায় আসতে চায়, তো তাদের যেন সার্ভিস মেন্টালিটিটা থাকে। মানে তারা যেন এটা মনে করে যে ফার্নিচার এমন একটা জিনিস যেটা আপনি আজকে চাইলে কালকে ফেলে দিতে পারবেন না। তো কাস্টমারকে যদি কোনো জিনিস দিতে হয়, তাকে যেন তার ভ্যালু এডিশনও দেওয়া হয়, তাকে যেন ট্রু ভ্যালু ফর মানি দেওয়া হয়। এটা যারা দিতে পেরেছে তারা 20-25 বছর ধরে ব্র্যান্ড হয়ে রয়েছে। যারা দিতে না পেরেছে, আমরা প্রচুর ব্র্যান্ড এসছে, প্রচুর ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে। বিকজ ইট ইজ নট অনলি আ কমোডিটি ইউ সেল, ইট ইজ অলসো আ কনসেপ্ট হুইচ ইউ সেল, ঠিক আছে? মানুষের, মধ্যবিত্ত ঘরের মানুষদেরকে তাদের স্বপ্নটাকে একটা সুন্দর বাড়ি বানানো, সেটা সাজানোর এবং তাকে ভালো জিনিস দেওয়ার দায়িত্বটাও আমাদের থেকে যায়। এই আর আপনি তো বলেই ফেললেন, ওদেরকে একটা ছোট্ট সাজেশন দিয়ে দিলেন। আমি এক্ষুনি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, লাস্ট বাট নট দ্য লিস্ট পডকাস্টটা শেষ করতে যাব, তার আগে একটা ওদেরকে স্পেসিফাইড একটা ফিউচার এন্টারপ্রেনারদেরকে একটা সাজেশন দিন, অ্যাডভাইস দিন। আমি বিকজ আই এম স্টিল আ লার্নার, আমি কি অ্যাডভাইস দেবো? তবে এইটুকু বলতে পারি যে প্রত্যেক দিন আমরা যে কোনো ফিল্ডেই কাজ করছি, ইট ইজ নট নেসেসারি যে আমি ফার্নিচার করছি বলে আই শুড অনলি কনফাইন টু ফার্নিচার ইন্ডাস্ট্রি আর আমার নলেজটা কোথাও ওয়াইডেন করবো না। আজকে আমি ফার্নিচার ডিজাইন করি, বাট আই কিপ অন গোয়িং টু ফেয়ার, যেখানে হোটেলিয়ার অ্যাসোসিয়েশনদের ফেয়ার, সেখানে যাই। বিকজ আই আন্ডারস্ট্যান্ড যে ওই যে একটা ফ্যামিলি যে একটা রেস্টুরেন্ট বানালে তার কিচেনটা কেমন হবে, তার বাইরের আউটডোরের সাইনেজটা কেমন হওয়া উচিত, তার মেনু কার্ডটা কেমন ডিজাইন হওয়া উচিত। আমি যদি সেই টিমে ইনভলভ হই অ্যান্ড ইফ আই এম নলেজেবল এনাফ, তাহলে আমাকে প্রয়োজন পড়বে, লোকে আমাকে চাইবে। তো সুতরাং এভরি মোমেন্ট আমরা যে ব্যবসা করি তার অ্যালায়েড ব্যবসা বা তার আশেপাশে পৃথিবীতে কি হচ্ছে
সেটা যদি আমরা ওয়াকেবল থাকি, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো, নিজেকে আপগ্রেড করতে পারবো, এবং আমার খিদেটা তৈরি হবে যে আমিও ওই লেভেলটায় যাব। ঠিক আছে, কারণ ওটাও যে বানিয়েছে এটাও একটা মানুষ বানিয়েছে। So, and when you are an entrepreneur, you definitely have that zeal in your mind. মানে কিছু তো ডিফারেন্ট আছে, that's why you are an entrepreneur. So you can do it. এটাই আমার বক্তব্য আর কি। থ্যাংক ইউ Thank you, ইন্দ্রনীল Bhavisha. বাবু, আমাদেরকে এবং আমাদের চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমারও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে আমাদের পডকাস্টটা এখানেই শেষ করব। আপনারা কাইন্ডলি আমার এই পডকাস্টটা আপনার প্রবিশ্বাস জ্ঞান ফেসবুক পেজে এবং প্রবিশ্বাস জ্ঞান ইউটিউব চ্যানেলে দেখবেন। এই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দেবেন। এবং লাস্টে যাওয়ার আগে আমার ট্যাগলাইনটা বলে যাই, জাগো বাঙালি জাগো, নিজের জন্য জাগো, নিজের ভাষার জন্য জাগো, নিজের জাতির জন্য জাগো, নিজের দেশের জন্য জাগো, সর্বোপরি নিজের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের জন্য জাগো, বাঙালি ব্যবসা করো। এই বলে আজকের প্রোগ্রামটা আমি শেষ করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দেবেন। তাহলে আজকের মতো চলি, নমস্কার।